আসসালামু আলাইকুম সবাইকে। যারা ক্লাসে যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আর স্ক্রিনটা তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। যদি আমার কথা ঠিক মতো শোনা যায় আর স্ক্রিনটা দেখতে পাও একটু কমেন্ট করে জানাও, তাহলে আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। যারা যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ওকে, ঠিক আছে, আশা করি সব কিছু ঠিক আছে। আমরা তাহলে আজকে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, আজকে আমাদের আসলে আন্তর্জাতিক ক্লাস। আমি টপিক অলরেডি বলে দিয়েছিলাম তোমাদের গ্রুপে, তাই না? তো চলো আমরা ওইভাবেই শুরু করি। শীতের রাতে একটু ক্লাস করা কষ্টই, ক্লাস করার চাইতে আসলে ক্লাস নেওয়াটা বেশি কষ্ট। হ্যাঁ, তোমরা চাইলে কম্বলের নিচে খুব ভালোভাবে ক্লাস করতে পারো, কিন্তু ক্লাস নিতে গেলে টেবিল চেয়ারে বসে সেট আপে বসে ক্লাস নিতে হয়। ঠিক আছে, যাই হোক, আমরা এত কষ্ট করছি, আমিও করতেছি, তোমরাও করতেছো। আশা করি আল্লাহ তালা আমাদের কষ্টের ফলাফল দিবেন। হ্যাঁ, ওকে। চলো আমরা তাহলে শুরু করি আজকের ক্লাস। আমাদের প্রথমে যে টপিকটা আছে সেটা হলো খাল। আন্তর্জাতিক বিষয়বলি প্রথম টপিক যেটা রাখছি আমি সেটা হলো খাল। খাল মানে ক্যানেল। ঠিক আছে। তো আহ, খাল মানে এখানে কোন কোন খাল আছে, এখানে পৃথিবীর বিখ্যাত কয়েকটা খাল রাখা হয়েছে, 4-5টা খাল। তো এই খালগুলা খুবই দরকারি, আমাদের জানা লাগবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তো খাল জিনিসটা আসলে কি দেখো। আচ্ছা, কথা কি শোনা যাচ্ছে? অনেকে মনে হয় শুনতে পাচ্ছে না নাকি? আচ্ছা, যাই হোক, দেখো, খাল জিনিসটা কি। মনে করো যে তুমি একটা পুকুর কাটলা বড় করে। ঠিক আছে, পুকুর সাধারণত ছোট আকারে হয়। এটা যখন তুমি বড় আকারে কাটবা, ঠিক আছে, তখন সেটাকে আমরা আসলে কি বলবো? খাল বলবো। তো এটা অনেক বড় হইতে পারে, যাকে যেখানে বলছে দেখো 1770 কিলোমিটার, হ্যাঁ, 192 কিলোমিটার, এগুলো অনেক বড় বড় না? অনেক কি, অনেক জায়গা জুড়ে বিস্তৃত। এর জন্য এগুলোকে বলা হয় খাল। হ্যাঁ, এটা তো ছোট খাল হইতে পারে, এতই যে হওয়া লাগবে এমন কোনো বিষয় না। আমাদের দেশে অনেক ছোট খাল বিল আছে, তাই না? আমরা এগুলো দেখি। ওকে, যাই হোক। দেখো, প্রথম আমরা যেটা বলছি সেটা হলো গ্র্যান্ড খাল। কি খাল ভাইয়া? গ্র্যান্ড খাল। হ্যাঁ, আচ্ছা, এটা কোথায় অবস্থান করতেছে? এটা হলো চীন অবস্থান করতেছে। ঠিক আছে, এখন দেখো, গ্র্যান্ড, এই গ্র্যান্ড কথাটা একটু আমাদের চেনা না? গ্র্যান্ড আমরা বলছি গ্র্যান্ড ফাদার। ঠিক আছে, গ্র্যান্ড ফাদার জিনিসটা আসলে কি? গ্র্যান্ড ফাদার মানে আমাদের আসলে দাদা দাদিকে বোঝায়। গ্র্যান্ড ফাদার মানে দাদা, গ্র্যান্ড মাদার মানে হলো কি না, দাদি, তাই না? ওকে, এখন দেখো, যে গ্র্যান্ড মানে বুঝাইতেছে প্রাচীন বা পুরাতন। আমাদের দাদা দাদি না না, এটা তো পুরাতনই। তারপর তার চাইতে আধুনিক হলো আমাদের বাবা মা, তার চাইতে আধুনিক হলো আমরা, তাই না? তো গ্রান মানে আসলে পুরাতন কে বোঝায়, প্রাচীন কে বোঝায়, এটা মনে রাখবা। তাহলে গ্রান খাল কি? অবশ্যই প্রাচীন কিছু একটা হবে। দেখো, এখানে বলছে যে পৃথিবীর প্রাচীনতম কৃত্রিম খাল। ঠিক আছে, তাহলে পৃথিবীর প্রাচীনতম কৃত্রিম খাল কোনটা? সেটা হলো গ্রান খাল। এবং যদি বলে পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল কোনটা, সেটাও কিন্তু গ্রান খাল। তাহলে এখানে দুইটা জিনিস, একটা হলো প্রাচীনতম কৃত্রিম খাল, আর একটা হলো কি দীর্ঘতম কৃত্রিম খাল। দুইটা কি, দুইটা হলো গ্রান খাল। ঠিক আছে, ওকে। তারপরে আসো, দেখো সুয়েজ খাল। কি খাল? সুয়েজ খাল। এটা কোথায় অবস্থান করতেছে? মিশরে। এটা কত কিলোমিটার? 192। এটা দেখো, আমি তোমাকে বলি, যদি এখানে সব কিছুই লাগবে না, ঠিক আছে, আমি বলি, দেখো, যে এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য এটারটা লাগবে, গ্রান্ড খালেরটা লাগবে।
1770 অথবা 1776। কোনো কোনো জায়গায় 1770 বলা আছে, কোনো কোনো জায়গায় 1776 বলা আছে। তো দুইটা মনে রাখবা, কিলোমিটার এককে দুইটা কিন্তু কিলোমিটার এককে, হ্যাঁ। তো দুইটাই মনে রাখবা, এখন পরীক্ষাতে যেটা থাকবে সেটাই দেখাবা, পরীক্ষাতে দুইটা একসাথে কখনোই থাকবে না, ঠিক আছে। সুয়েজ খালের দৈর্ঘ্যটা মনে না রাখলেও চলবে, কিন্তু সুয়েজ খালটা অবস্থান কোথায় সেটা কিন্তু মনে রাখা লাগবে, হ্যাঁ। তো দেখো এখানে বলছে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করছে। তোমাকে বলবে যে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করছে কোনটা, কোন খাল, সেটা হলো সুয়েজ খাল, ঠিক আছে। এবং এই খাল খনন করতে 10 বছর সময় লাগছিল। তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে যে 10 বছর সময় লাগছিল কোন খাল খনন করতে, সেটা হলো কি সুয়েজ খাল, ঠিক আছে। তারপরে দেখো গোটা খাল, ঠিক আছে, কি খাল, গোটা খাল, এটা কোথায় অবস্থান করতেছে, সুইডেনে, ঠিক আছে। ওকে, এটা কত সালে খনন করা হয়েছিল, 1832 সালে, ঠিক আছে। যদি দেখো এখানে সাল আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, না মনে রাখলে হয়, যদি মনে রাখতে পারো ভালো, না মনে রাখলে সমস্যা নাই, ঠিক আছে। তারপর আসে কিয়েল খাল, কি আসে ভাইয়া, কিয়েল খাল, এটা কোথায় অবস্থান করতেছে, জার্মানিতে, ঠিক আছে। ওকে, তারপর দেখো কিয়েল খাল জার্মানি এবং ডেনমার্কের সীমান্তে অবস্থিত। তো তোমাকে বলবে জার্মানি এবং ডেনমার্ক এই দুইটা সীমান্তে অবস্থিত খাল কোনটি, সেটা হলো কিয়েল খাল, হ্যাঁ, জার্মানি এবং ডেনমার্ক। এবং লাস্ট যেটা আছে পানামা খাল, এটা পানামায় অবস্থিত, ঠিক আছে। দেশের নামের সাথে খালের নামের মিল আছে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট ভাই, দেখো এখানে বলছে যে এটা আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করছে, ঠিক আছে। দুইটি খুবই গুরুত্বপূর্ণ, দুইটি মহাসাগরকে একসাথে কি করছে, যুক্ত করছে, এই জন্য এই পানামা খালটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং দেখো এখানে একটা কথা বলছে, এটি পৃথিবীর গভীরতম খাল, কি তম খাল ভাই, গভীরতম খাল, এটা গভীরতা কত, প্রায় 14 মিটার, ঠিক আছে, 14 মিটার। এখন দেখো আমাকে যেহেতু বলে যে ভাইয়া পরীক্ষার আগ মুহূর্তে এতগুলো তো মনে রাখা সম্ভব না, তো তুমি কি করবা, পরীক্ষার যাওয়ার সময় যদি তোমার রিভিশন করা লাগে তখন তুমি এই দুইটার সাথে রিভিশন করবা, একটা হলো পানামা খাল আর একটা হলো কি গ্র্যান্ড খাল। গ্র্যান্ড খাল মনে রাখবা, এটার অবস্থান কোথায়, চীনে, এটা পৃথিবীর প্রাচীনতম কৃত্রিম খাল, পৃথিবীর দীর্ঘতম কৃত্রিম খাল, এটার দৈর্ঘ্য কত, 1760 কিলোমিটার অথবা 1776 কিলোমিটার। আর পানামা খাল কি, এটা কোথায় অবস্থান করতে, পানামা খাল এটার দৈর্ঘ্য কত, 91 কিলোমিটার, এটা আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করছে, এবং এটি পৃথিবীর গভীরতম খাল। তো কোনটি পৃথিবীর দীর্ঘতম খাল, কোনটি গভীরতম খাল, এই দুইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জন্য গ্র্যান্ড খাল এবং পানামা খাল এই দুইটা কিন্তু ভুল করলে কোনোভাবেই চলবে না, ঠিক আছে। ওকে, তারপর আসি এখন আমরা বিশ্বের বিরোধপূর্ণ স্থান এবং দ্বীপ। মানে বিরোধপূর্ণ মানে কি, ধরো একটা জায়গা, ঠিক আছে, তুমি এবং তোমার ফ্রেন্ড, ঠিক আছে, তুমি এবং তোমার কাছে একটা চকলেট আছে, বা তোমার কাছে নাই, ধরো তুমি এবং তোমার ফ্রেন্ড দুইজন আসো, ঠিক আছে, দুইজন, তুমি এবং তোমার ফ্রেন্ড, ঠিক আছে। এখন দুইজনই মনে করো যে কোনো একটা পরীক্ষায় যৌথভাবে ফার্স্ট হয়েছে। এখন ফার্স্ট হওয়ার পরে যৌথভাবে ফার্স্ট হয়েছে জন্য কিন্তু ফার্স্টের পুরস্কার স্যার নিয়ে আসছিল একটা, এখন কোনোভাবে তোমরা দুইজনই ফার্স্ট হয়ে গেছো, তখন কি করবে স্যার, স্যার কি করছে, ওই ফার্স্টের পুরস্কার তো একটা একটা চকলেট, ধরো সেই চকলেটটা তোমাদের দুজনকে দিচ্ছে, দিয়ে বসে ভাগ করে নিবা। তো চকলেট একটা মানুষ তোমরা দুজন, তখন কি করছে, চকলেটটা নিয়ে তোমরা মারামারি লাগাইছো, ঠিক আছে। তার মানে কি, চকলেটটা নিয়ে একটা বিরোধ চলতেছে তোমাদের ভিতরে, তুমি বলতেছো চকলেটটা আমার, তো ও বলতেছে চকলেটটা ওর, এটা নিয়ে যে একটা বিরোধ, এটাকে বলতেছে বিরোধপূর্ণ একটা টপিক, হ্যাঁ। তো এখানে আসলে ইউজ করা হয়েছে বিরোধপূর্ণ চকলেট, তাই না। তো ঠিক সেমভাবে যদি কোনো একটা জায়গা, কোনো একটা স্থান বা কোনো একটা দ্বীপ নিয়ে যদি দুইটা দেশ বা দুইটা রাষ্ট্র যদি তখন কারাকারি করে, মারামারি করে, ঠিক আছে, বা বিরোধিতা করে, তখন সেটাকে বলা হয় বিরোধপূর্ণ স্থান বা দ্বীপ। ঠিক সেমভাবে দেখো, যেখানে আমরা পড়বো কয়েকটা নাম, প্রথমটা হলো মংডু, কি নাম ভাইয়া, মংডু। মংডু কোন কোন দেশের ভিতরে বিরোধিতা করতেছে বা বিরোধপূর্ণ অঞ্চল হিসেবে থাকতেছে, সেটা হলো বাংলাদেশ আর মিয়ানমার। আমরা মংডু কিন্তু জানি, আমরা যখন সাধারণ জ্ঞান বাংলাদেশ নিয়ে যখন আলোচনা করি তখনও কিন্তু আমরা এই মংডু এলাকাটা নিয়ে পড়ি, যে বাংলাদেশ এবং মায়ানমারের বিরোধে বিরোধপূর্ণ একটা স্থান হলো মংডু। এবং বাংলাদেশ আর ভারত এই দুইটার ভিতরে বিরোধপূর্ণ একটা স্থান হলো দক্ষিণ তালপট্টি দ্বীপ, ঠিক আছে। এই দুইটা আমরা অলরেডি জানি, তো এই দুইটা আধাভাবে মনে রাখার মানে কষ্ট করা লাগবে না হয়তো আমাদের, তাই না। ওকে, তারপর আসলে কাশ্মীর। কাশ্মীরও কিন্তু আমরা জানি যে কাশ্মীরের নিয়ে ভারত এবং পাকিস্তানের ভেতরে অনেক আগে থেকে দ্বন্দ্ব, ঠিক আছে। তো ইদানিং চীনের সাথে দ্বন্দ্ব চলতেছে, ইদানিং না, এটা অনেক আগে থেকেই, ঠিক আছে। তো আমরা বেশিরভাগ জানি যে কাশ্মীরে শুধু ভারত এবং পাকিস্তানের সাথেই দ্বন্দ্ব লেগে আসছে, তাই না। কিন্তু শুধু ভারত এবং পাকিস্তান না, ইভেন চীনের সাথে ইনক্লুড আছে। তাহলে কাশ্মীর নিয়ে ভারত, পাকিস্তান এবং চীন তিনটা দেশের ভিতরে কি ঝামেলা চলতেছে, তাই না। ওকে, তারপর দেখো নাথুলা পাস, কি আছে ভাইয়া, নাথুলা পাস। নাথুলা পাস নিয়ে একটু কথা বলি। দেখো
নাথুলা পাস, নাথুলা পাস কার কার ভিতরে বিরোধিতা করতেছে বা বিরোধপূর্ণ হিসেবে কাজ করতে, সেটা হলো ভারত এবং চীন। ঠিক আছে, ভারত এবং চীন। এখানে একটা কথা বলি, এই যে বাংলাদেশ থেকে অনেক মানুষ বিদেশ যাইতে চায় না, বিদেশ যাইতে চায় না। হ্যাঁ, বাংলাদেশে বর্ডার পাস করে কোথায় যায়? বিদেশ যাইতে চায়, ইন্ডিয়া যাইতে চায়। ঠিক সেমভাবে ইন্ডিয়ার মানুষ কিন্তু বাংলাদেশে খুব কম আসে, বা বর্ডার পাস করে আসতে চায় খুব কম, কারণ তুলনামূলকভাবে ভারতের চাইতে বাংলাদেশ অনুন্নত কান্ট্রি, তাই না? স্বাভাবিকভাবে দৃষ্টিতে দেখতে গেলে আমাদের চাইতে কিন্তু ইন্ডিয়া অনেক উন্নত। ঠিক আছে, বাহ্যিকভাবে যদি আমরা দেখতে চাই বা অন্তর্বর্তী বিষয় যদি বিবেচনা করে দেখতে চাই, তাহলেও ইন্ডিয়া আমাদের চাইতে অনেক উন্নত, এটা মেনে নিতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, তো যাই হোক, সেজন্য আসলে কি স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যাবে, এটাই স্বাভাবিক। তো এই যে বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যাচ্ছে, বর্ডার পাস করে যাচ্ছে, ঠিক সেমভাবে ইন্ডিয়ার মানুষ কী চাবে? ইন্ডিয়া চাইতে একটা উন্নত দেশে যাইতে চাবে। ঠিক সেমভাবে অনেক ইন্ডিয়ান কোথায় যাইতে চায়? চীনে যাইতে চায়। তো চীনে যাওয়ার জন্য তারা কি করে? বর্ডার পাস করে, এই যে নাথুলা পাস। এই পাস কথাটাই মনে রাখবো, বর্ডার পাস। বর্ডার পাস কে করে? ভারতীয়রা করে। ওরা কোথায় যেতে চায়? চীনে যেতে চায়। তাহলে ভারত এবং চীন দুইটার ভিতরে বিরোধপূর্ণ স্থান কোনটা? নাথুলা পাস। এই পাস দিয়ে মনে রাখবা, ভারত এবং চীন। ঠিক আছে, ওকে। তারপরে আসি হংকং। ঠিক আছে, হংকং। হংকং নামে একটা এলাকা আছে, একটা স্থান আছে, এটা নিয়ে আসলে চীন এবং ব্রিটিশ, ঠিক আছে, চীন এবং ব্রিটিশ এই দুইটার ভিতরে গ্যাঞ্জাম চলতেছে, চীন এবং ব্রিটিশদের ভিতরে। ঠিক আছে, এবং দেখো এখানে আরও তিনটা আছে, এই তিনটা আমি একবারে পড়াই দিব। এই তিনটা হলো দেখো মেকাও, সেনকাকু এবং প্যারোলেস। ঠিক আছে, তো এই তিনটা মনে রাখার জন্য দেখো আমি একটা নেমোনিক লেখা দিই। ওয়েট, দেখো লেখবা চিপসে চিজ দিয়ে চিতাকে খাইয়ে, চিতাকে খাইয়ে মেকার কাকা প্যারালাইজড হয়। মেকার কাকা প্যারালাইজড হয়, প্যারালাইজড হয়। ঠিক আছে, চিপস, এটা হলো চিপস। হ্যাঁ, দাঁড়াও, এখানে চিপসে একটু, আচ্ছা এখানে চিপসে একটু বানান ভুল গেছে মনে হয়, যাই হোক তোমরা একটু ঠিক করি না। হ্যাঁ, তো দেখো এখানে, আচ্ছা আমি ভালো করে লিখি, এটা মুছে দিই। আচ্ছা এখানে ইরেজারটা একটু ডিস্টার্ব করতেছি, ইদানিং, সমস্যা নেই, দেখি। চিপস, আচ্ছা দেখো, চিপসে চিজ দিয়ে চিতাকে খাইয়ে মেকার কাকা প্যারালাইজড হয়। ঠিক আছে, এখন দেখো যে চিপসে, চিপসে আসলে আমি কি বুঝাইছি? চিপসের চ দিয়ে হলো, চ দিয়ে হলো চীন, চ দিয়ে কি? চীন। প দিয়ে হলো পর্তুগিজ, কি ভাইয়া? পর্তুগিজ, পর্তুগিজ। তাহলে চিপসে কি আছে দেখো, নিচে আছে মেকার। মেকার মানে কি ভাইয়া? মেকার মানে হলো মেকাও, মেকার মানে কি? মেকাও। তাহলে মেকাও জায়গাটা কাদের ভেতরে গ্যাঞ্জাম? চিপসে, চীন এবং পর্তুগিজ। ঠিক আছে, তারপরে দেখো নিচে বলছে চিজ, চিজ, চিজের চি দিয়ে হলো চীন, বর্গীয় জ দিয়ে হলো জাপান, জাপান। এবং নিচে আছে কি? কাকা। কাকা মানে কি? সেন কাকু বা কাকা দ্বীপপুঞ্জ। ঠিক আছে, সেন কাকু বা কাকা দ্বীপপুঞ্জ। তারপরে আসে চিতা, চিতার চি দিয়ে হলো চীন, ত দেওয়া হলো তাইওয়ান। ঠিক আছে, তাই ওয়ান। নিচে আছে কি? প্যারালাইজ, প্যারালাইজ মানে কি? প্যারোলেস দ্বীপপুঞ্জ। হ্যাঁ, প্যারোলেস, প্যারোলেস, প্যারোলেস দ্বীপপুঞ্জ। তাহলে চিপসে চিজ দিয়ে চিতাকে খাইয়ে, তুমি একটা চিপস নিলা, তারপরে চিজ দিলা, যে সেটা কাকে কাকে খাওয়ালে? একটা চিতা বাঘকে খাওয়াইলা। হ্যাঁ, চিতাকে খাইয়ে মেকার কাকা প্যারালাইজড হয়। তাহলে মেকার কাকা কি করছে? মেকার কাকা একটা চিপস নিছে, যে সে চিপসের উপর চিজ দিছে, দিয়ে চিতাকে খাওয়াই দিছে। এবং চিতা যখনই চিপসটা খাইছে, সাথে সাথে মনে করো যে একটা গর্জন দেয় উঠছে, এবং এই গর্জন শুনেই মেকার কাকা কি হয়ে গেছে? প্যারালাইজড হয়ে গেছে। হ্যাঁ, তো যেহেতু প্যারালাইজড হয়ে গেছে, তাহলে তো ঝামেলা। তো ঝামেলা কি? কাকার জন্য ঝামেলা হলে আমাদের জন্য সহজ। সেটা কি সহজ? আমরা এটার মাধ্যমে কি করলাম? সুন্দর একটা জিনিস শিখে ফেললাম, তাই না? ওকে, তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি এই তিনটা শিখে ফেলছি। তারপরে কি আছে? আবু মুসা দ্বীপ।
দেখো আবু মুসাদিব এটা আমাদের ইসলাম ধর্ম রিলেটেড, মুসা আলাইহিস সালাম বা এই টাইপের কিছু, মুসা আলাইহিস সালামের নাম থেকে হয়তো আবু মুসা নামটা আসছে। ঠিক আছে, যাই হোক। আহা, তো এখানে দেখো যদি ইসলামিক নাম তাহলে ইসলামিক কান্ট্রি এখানে রিলেটেড থাকবে বা ইসলামিক কান্ট্রির এখানে ইনক্লুডেড থাকবে, সেটাই আছে এখানে। দেখো যে এখানে কি বলছে, সংযুক্ত আরব আমিরাত বা ইউএই যেটাকে আমরা বলি, ইউনাইটেড স্টেটস অফ আরব আমিরাত, তাই না? এবং এর সাথে কি আছে, ইরান। ঠিক আছে, তাহলে সংযুক্ত আরব আমিরাত এবং ইরান এই দুইটা দেশের মধ্যে বিরোধপূর্ণ স্থান কি, আবু মুসা দ্বীপ। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এখানে আরো কয়েকটা আছে, এই দু কয়েকটা তোমরা অলরেডি জানো। ঠিক আছে, দেখো এখানে আছে জেরুজালেম। জেরুজালেম কার ভেতরে, ইসরায়েল এবং ফিলিস্তিনের ভেতরে, এটা আমরা অনেক আগে থেকে জানি, তাই না? ইভেন এটা আমাদের একটা কারেন্ট ইস্যু, আমাদের চলমান বর্তমান সময় এটা নিয়ে জ্ঞান চলতেছে। আবার গাজা, এটা কি ইসরায়েল এবং ফিলিস্তিনের ভেতরে। এই জেরুজালেম এবং গাজা এই দুইটা নিয়ে কিন্তু অনেক আগে থেকেই এই ইহুদিদের সাথে আমাদের ইসলামের বা আমাদের মুসলিমদের অনেক আগে থেকে জ্ঞান চলতেছে, তাই না? এটা আমরা অলরেডি জানি। আর তিব্বত, এটা কার সাথে, চীনের সাথে তিব্বতের। ঠিক আছে, আর দেখো এখানে বলছে 7 ইল আকবর, এখানে ইল ইল কথাটা আছে না, ইলের ভিতরে দেখো রস্যই কথাটা আছে। দেখো ইরাক এবং ইরান দুইটার সাথে কি আছে, রস্যই কথাটা আছে। ঠিক আছে, তাহলে 7 ইল আকবর, ইরাক এবং ইরান। ঠিক আছে, তিব্বত কার ভিতরে, চীন এবং তিব্বতের ভিতরে। তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখবা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ম্যাক্সিমাম জ্ঞান কাদের সাথে হয়েছে, চীনের সাথে। দেখো এখানেও চীন। ঠিক আছে, আবার দেখো এখানেও চীন, এখানেও চীন, এখানেও চীন, এখানেও চীন, এখানেও চীন, এখানেও চীন। ম্যাক্সিমাম জায়গাতে কি দেখবা, চীন আছে, হ্যাঁ। তো চীনের ভিতরে পেঁয়াজ জানো লাগে সেটা কিন্তু আমি বুঝাই দিচ্ছি। দেখো তিনটাতে চীন ছিল, তিনটা পেঁয়াজ জানো না লাগে সেটা কিন্তু আমি বুঝাই দিচ্ছি। কিন্তু বাদ বাকি দুইটা চীন আছে, একটা হলো ভারত এবং চীন, যেটা কি নাথুলা পাস, যে বললাম ভারতের মানুষ চীনে পাস হইতে চায়, বর্ডার পাস হইতে চায়, এর জন্য নাথুলা পাস। আর ব্রিটিশ আর চীনদের ভিতরে যেটা আছে হংকং। আর বাদ বাকি চীনগুলো তো আমি পরাই দিছি। চিজ দিয়ে চিতাকে খাইয়ে মিকার কাকা প্যারালাইজ হয়, এটা মনে রাখবা। আর আরেকটা চীন আছে কার সাথে, তিব্বতের সাথে। এবং কোন এলাকাতে নিয়ে গ্যাঞ্জাম, তিব্বত নিয়ে। ঠিক আছে, তো এখানেও তিব্বত, এখানেও তিব্বত, এটা আলাদা করে মনে রাখার কিছু নেই, তাই না? আর এখানে আছে ইল, ইল দিয়ে রস্য দিয়ে মনে রাখবা, ইরাক এবং ইরান। ঠিক আছে, আচ্ছা বলো কারো কোনো সমস্যা আছে নাকি এতটুকু টাইপের, যতটুকু পড়েন? হ্যাঁ, একটু কমেন্ট করে জানাও যে কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা যাই। দেখো বিশ্বের বিখ্যাত লাইন এবং সীমান্ত, সীমান্ত রেখা। ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করি। ঠিক আছে, তো বিশ্বের বিখ্যাত লাইন এবং সীমান্ত রেখা, লাইন মানে কি, লাইন মানে এখানে একটা সীমান্ত রেখা বুঝাইছে, হ্যাঁ। তো ধরো মনে করো যে এখানে আছে, মনে করো যে বাংলাদেশ, যাই হোক বাংলাদেশ আগাইলাম কোনোভাবে, হ্যাঁ, গরু হইলো না কি হলো জানি না। যাই হোক, এখানে ধরো আছে ভারত। ঠিক আছে, তো এই যে ভারত এবং বাংলাদেশের মাঝখানে যে একটা বর্ডার, ঠিক আছে, এই যে বর্ডার একটা, হ্যাঁ, এই বর্ডারটাই হলো আসলে কি, লাইন বা সীমান্ত রেখা। ঠিক আছে, তো এটা আমরা আসলে পড়বো এখন। ওকে, তো চলো। দেখ এখানে বলছে, দেখো আমরা আগে পড়বো রেড ফ্লিক লাইন এবং লাইন অফ কন্ট্রোল। আচ্ছা রেড ফ্লিক লাইনটা আগে পড়ি। দেখো রেড ফ্লিক লাইন এবং লাইন অফ কন্ট্রোল দুইটার ভিতরে একটা জ্ঞান আছে, সেটা কি, দেখো যে এখানে বলছে ভারত এবং পাকিস্তান, এখানে বলছে ভারত এবং পাকিস্তান, কিন্তু এখানে একটা ওয়ার্ড বেশি বলছে, সেটা হলো তৎকালীন। ঠিক আছে, তৎকালীন। তো তৎকালীন বলতে আসলে কি বুঝাইছে, দেখো রেড ক্লিফ, রেড ক্লিফে এখানে তৎকালীন বলতে আসলে কি বুঝাইছে ভাই? দেখো তৎকালীন মানে আসলে আমরা বুঝি যে সেই সময়, তৎকালীন মানে কি, সেই সময়, সেই সময়ের পাকিস্তান। কোন সময়ের পাকিস্তান এটা, এটা হলো 1947 সালের পাকিস্তান। ঠিক আছে, এই কি লিখলাম, আহা, 147 লিখে ফেলছি, হ্যাঁ, 1947। কোন পাকিস্তান, 1947 সালের পাকিস্তান। ঠিক আছে, তো তখন আসলে কি, ধরো এটা এটা হলো ইন্ডিয়া, ইন্ডিয়ার এখানে ছিল আমাদের কি বাংলাদেশ, আর এখানে ছিল মনে করো যে পাকিস্তান। তো এই যে এখানে একটা বর্ডার ছিল, ঠিক আছে আমি বলি, এখানে একটা বর্ডার ছিল মানে পশ্চিম পাকিস্তান, এখানে একটা বর্ডার ছিল ইন্ডিয়ার সাথে। আর পুরো পাকিস্তান বা আমরা যে বর্তমান বাংলাদেশ, এই পুরো পাকিস্তানের সাথেও একটা কি ছিল, বর্ডার ছিল। এই দুইটা বর্ডারকে একসাথে বলা হয়তো কি, রেড ক্লিফ লাইন। ঠিক আছে, এটাকে বলা হয় কি, রেড ক্লিফ লাইন। ধরো রেড ক্লিফ লাইন কোথায় থাকে, ভারত এবং তৎকালীন পাকিস্তানের ভিতরে। আর লাইন অফ কন্ট্রোল,
লাইন অফ কন্ট্রোল এটা ভারত এবং পাকিস্তান, কোন পাকিস্তান, এটা হলো 1972 সালে, এই লাইনটা টানা 1972 সালে, মানে বাংলাদেশের স্বাধীনতা পরে। তার মানে এই পাকিস্তানের সাথে, পশ্চিম পাকিস্তানের সাথে যে ইন্ডিয়ার কি বলে লাইন বা বর্ডারটা, সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে বলতেছি লাইন অফ কন্ট্রোল। ঠিক আছে, তাহলে র্যাডক্লিফ লাইন এবং লাইন অফ কন্ট্রোল দুইটার ভিতরে গ্যাঞ্জামটা বুঝছো তো নাকি? ওকে, এবং দেখো আমরা আরো কিছু জিনিস এখানে একটু দেখি। দেখো যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে, অ্যাকচুয়াল কন্ট্রোল। এখন দেখো অনেকে প্যাচ লাগতে পারে লাইন অফ কন্ট্রোল এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ঠিক আছে, এখন দেখো যে লাইন অফ কন্ট্রোলকে, এটা তো আমি বুঝাই দিছি, লাইন অফ কন্ট্রোল আর র্যাডক্লিফ লাইন, এই দুইটার ভিতরে গ্যাঞ্জাম লাগতে পারে, এই দুইটা কিন্তু বুঝাই দিছি। এই দুইটার ভিতরে গ্যাঞ্জাম লাগতে পারে কেন? কারণ দুইটাই ভারত আর পাকিস্তান, শুধু তৎকালীন নোটটা বেশি আছে, তাই না? ওকে, এখন আর একটা কেন লাগতে পারে লাইন অফ কন্ট্রোল এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। দেখো লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাকিস্তানের ভিতরে, আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা কার ভিতরে? ভারত এবং চীন। ঠিক আছে, ভারত এবং চীনের ভিতরে কোথায় এটা? কাশ্মীর সীমান্তে। ঠিক আছে, কাশ্মীর সীমান্তে। তো এটা তোমরা ইজিলি মনে রাখতে পারো। দেখো একটা ট্রিক্স আছে, সেটা কি ভাই, যেখানে চীনের চ আছে এখানেও কি আছে? অ্যাকচুয়ালের চ আছে, কিন্তু লাইন অফ কন্ট্রোলের ভিতরে কোনো কি নাই? চ নাই। যেহেতু চ নাই, তাহলে কি এটা পাকিস্তানের সাথে হবে? ভারতের হয় পাকিস্তানের সাথে হবে, না হলে কি হচ্ছে কিসের সাথে হবে? চীনের সাথে হবে। যেহেতু চ নাই তাই পাকিস্তানের সাথে, এখানে চ আছে এই জন্য এটা কিসের সাথে হবে? ভারত এবং চীনের সাথে, এভাবে মনে রাখবে। হ্যাঁ, ওকে। তারপরে দেখো ম্যাকমোহন লাইন। ঠিক আছে, ম্যাকমোহন লাইন মনে রাখবা যে দুইটা লোক ছিল, একটা লোক ছিল ম্যাক, চীনের একটা লোক ছিল ম্যাক। ঠিক আছে, ভারতের একটা লোক ছিল তার নাম ছিল মোহন। ঠিক আছে, মোহন। এই দুইটা লোক ছিল বন্ধু। কি ছিল? বন্ধু। চীনের ম্যাক এবং ভারতের মোহন, দুইটা লোক ছিল বন্ধু। এবং ম্যাক এবং মোহনের ভিতরে একদিন গ্যাঞ্জাম লাগে। কি লাগে? গ্যাঞ্জাম লাগে। ঠিক আছে, গ্যাঞ্জাম লাগার ফলে কি করছে এই দুই দেশের মানুষজন বা দুই দেশের সরকার কি করছে, ম্যাক এবং মোহনের ভিতরে এক ধরনের বাধা সৃষ্টি করে দিছে, বাধা বা বর্ডার সৃষ্টি করে দিছে। বর্ডারটার নাম হলো কি? ম্যাকমোহন লাইন। ঠিক আছে, তাহলে ম্যাক কোন দেশের? ম্যাক হলো চীনের। ঠিক আছে, যদিও চীনের মানুষের নাম ম্যাক হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ তাদের নাম হলো অংচিং পং, এই টাইপের বেশি কিছু হয়। ঠিক আছে, সরি আই ডোন্ট নো অংচিং পং মানে কি আমি সেটা জানি না, কিন্তু আমরা এই টার্মটা কম বেশি সবাই ইউজ করি, তাই না? চীনদের ক্ষেত্রে আর কি, চীনাদের ক্ষেত্রে। ওকে, যাই হোক। ওকে, যাই হোক, যদি কেউ জানো এর মানে কি বলতে পারো, আর যদি এর মানে আসলে বাজে কিছু হয় তাহলে বলার দরকার নেই। আচ্ছা দেখো তাহলে চীনের যে বন্ধুটা ছিল তার নাম কি? ম্যাক। আর ভারতের যে বন্ধুটা ছিল তার নাম কি ছিল? মোহন। তাহলে এই জন্য দুজনকে ভাগ করে দেওয়ার জন্য কি দেওয়া হয়েছে? ম্যাকমোহন লাইন। ঠিক আছে, ওকে। তারপরে দেখো ম্যানারহেম লাইন। ঠিক আছে, ম্যানারহেম লাইন। ঠিক আছে, দেখো এটা মনে রাখার জন্য দুইটা ট্রিক্স আছে। একটা তোমরা মনে রাখতে পারো, রাফির ম্যানার ভালো। রাফির দিয়ে হলো রাশিয়া, আর দিয়ে হলো রাফির, দিয়ে হলো ফিনল্যান্ড। ম্যানার মানে হলো ম্যানারহিম লাইন। এবার মনে রাখতে পারো রাফির ম্যানার ভালো, এটা হলো নেমোনিক হয়ে গেল, তাই না? আর অনেকে বলতেছে যে ভাইয়া নেমোনিক দিন না, ট্রিক্স দেন, নেমোনিক মনে থাকে না। এটাও একটা ভালো কথা যে নেমোনিক বেশি পড়লে আমার অনেক সময় মনে থাকে না, অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে থাকে না, কারণ এত নেমোনিক, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে নেমোনিক পড়তে পড়তে জীবন শেষ। এখন যদি জিকেতে এসেও নিমোনিক পড়া লাগে তাহলে আসলে কি হয়ে যাবে? সব নিমোনিক একসাথে হয়ে যাবে, তাই না? পরে দেখবা যে জিকেতে যায় বায়োলজি নিমোনিক লিখে দিয়ে আসছো, বা ওইটা ওইটা মনে পড়ে গেছে, এটা মনে পড়তেছে না, তাই না? তো আমি মনে করি ট্রিক্স যেমন রাখলে বেটার। ওকে, তো এখানে একটা ট্রিক্স মনে রাখতে পারো। দেখো যে রাশিয়া এবং ফিনল্যান্ড। আচ্ছা দেখো ফিনল্যান্ড রাষ্ট্রটা সম্পর্কে তোমরা কি জানো? ফিনল্যান্ড, ফিনল্যান্ড হলো পৃথিবীর সবচাইতে সুখী কান্ট্রি। ঠিক আছে, সবচাইতে সুখী কান্ট্রি। ঠিক আছে, তোমরা যদি দেখবা গুগল করো, দেখবা যে পৃথিবীর সবচাইতে সুখী কান্ট্রি বা হ্যাপি কান্ট্রি, সেটা হলো ফিনল্যান্ড। রাশিয়াও কিন্তু অনেক এদিক দিয়ে অনেক আগে আছে রাশিয়া। ঠিক আছে, তো রাশিয়া এবং ফিনল্যান্ড দুইটাই ধরো আমরা ধরলাম রাশিয়া এবং ফিনল্যান্ড। ফিনল্যান্ড যেহেতু হ্যাপি কান্ট্রি, তার সাথে রাশিয়াও একটা হ্যাপি কান্ট্রি, তাই না? তাহলে যেই কান্ট্রিটা হ্যাপি বা সুখী, সবচাইতে সুখী, অবশ্যই সেই দেশের মানুষের ব্যবহারটা অনেক ভালো হবে, তাই না? এই জন্য দেখো এদের কি ম্যানারটা অনেক ভালো। ম্যানারটা মনে রাখলে হবে, লাস্টে হেম আছে না কি আছে মনে না রাখলে হবে। ঠিক আছে, দেখো তিনটার আগে ম্যা আছে, এটাও ম্যা, এটাও ম্যা, এটাও ম্যা। ঠিক আছে, তো ম্যাদের প্যাচ লাগতে পারে। ঠিক আছে, তো ম্যাক মুহূর্ত বুঝাই দিলাম, ভারত আর চীন দুইটা বন্ধু ছিল। আর এখানে ম্যাদ এমন একটা ম্যানার, ম্যানার মানে কি? ব্যবহার। ঠিক আছে, আচ্ছা এখানে দাগায় দাগায় লেখাই মুছে দিতেছি, যাই হোক। ম্যানার মানে কি? ব্যবহার। তাহলে ফিনল্যান্ড যেহেতু সবচেয়ে সুখী কান্ট্রি, হ্যাপি কান্ট্রি, রাশিয়া তার সাথে একটা হ্যাপি কান্ট্রি ধরলাম, তাহলে দুইটা যেহেতু হ্যাপি কান্ট্রি, তার মানে কি এখানকার মানুষজন অবশ্যই বন্ধু সুলভ, অনেক ভালো ব্যবহার করে, এদের ম্যানার অনেক ভালো। এজন্য ম্যানারহেইম লাইন কোথায় আছে? রাশিয়া এবং ফিনল্যান্ডের ভেতরে। ঠিক আছে, ওকে। তারপর দেখো ম্যাকনামারা, ম্যাকনামারা। ঠিক আছে, ওকে। দেখো এই ম্যাকনামারা লাইন, এই লাইনটা দেখো এখানে কি করতে, সাবেক উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম, তার মানে কি একটা দেশ, ভিয়েতনামের দুইটা অংশ আছে, একটা হলো উত্তর, একটা কি দক্ষিণ। ঠিক আছে, এই দক্ষিণ এবং উত্তর দুইটা
অংশ, কিন্তু দেশ কয়টা? দেশ কিন্তু একটাই। হয়তো এখানে রাষ্ট্র হিসাবে আলাদাভাবে শাসন ব্যবস্থা কার্যকর হইতে পারে, আমি সঠিক জানি না, কিন্তু যাই হোক এখানে কিন্তু দেশের নাম একটাই, ভিয়েতনাম। অন্য কোনো দেশের নাম নাই। কি আছে? উত্তর এবং দক্ষিণ। তাহলে আমাদের একটা দেশের নাম মনে রাখলে হবে। এখন দেখো এখানে ভিয়েতনামে লাস্টে কি আছে? নাম কথাটা আছে না? দেখো এখানে ম্যাক নামের ভেতরেও কিন্তু নাম কথাটা আছে। ঠিক আছে, তাহলে ম্যাক ম্যাক ম্যাক, তিনটার ভিতরে, বা ম্যা ম্যা ম্যা, এই ম্যা ম্যা নিয়ে যখন প্যাঁচ লাগবে, তুমি ভিতরে নাম আছে নাকি? নাম থাকলে ভিয়েতনাম, ভিতরেও নাম বাইরেও নাম, ভিয়েতনাম। তাহলে ম্যাকনামারা লাইন কি? ভিয়েতনামে। ঠিক আছে, ম্যাকনামারা নাম এটা কার থাকবে? ভিয়েতনামে থাকবে। আর ম্যানার মানে কি, যে বললাম ফিনল্যান্ড এবং রাশিয়া দুজনের ব্যবহার ভালো, এই জন্য কি ম্যানার, ম্যানার হিম। আর ম্যাকমোহন কি? ম্যাক এবং মোহন দুই বন্ধু ছিল, চীন এবং ভারতের, এই জন্য এদের কি ম্যাকমোহন লাইন বলা হয়। ঠিক আছে, ওকে। তারপরে আসি, তারপরে কি ছিল দেখো, ম্যাজিনো লাইন। ঠিক আছে, ম্যাজিক, ম্যাজিনো লাইনটার সাথে একটা ম্যাজিক ম্যাজিক ব্যাপার আছে। ঠিক আছে, তো মনে রাখবা যে ম্যাজিক দেখানো হয় জার্মানিতে। কোথায়? জার্মানিতে। ঠিক আছে, বা তুমি মনে রাখতে পারো যে ম্যাজিকের উৎপত্তি হয়েছে আসলে জার্মানিতে। জার্মানিতে আদৌ হয়েছে কিনা সেটা তোমার জানা দরকার নাই। ঠিক আছে, তুমি এভাবে মনে রাখবা যে ম্যাজিকের উৎপত্তি হয়েছে জার্মানিতে। ঠিক আছে, এবং এর সাথে যুক্ত আছে কি? ফ্রান্স। তাহলে ম্যাজিনো লাইন কোথায় দেখা যায়? জার্মানি এবং ফ্রান্স। জার্মানি এবং ফ্রান্স ভিতরে একটা আছে, সেটা হলো কি? সিগফ্রিড। ঠিক আছে, জার্মানি এবং ফ্রান্স ভিতরে একটা লাইন, সেটা হলো কি? সিগফ্রিড। ঠিক আছে, ওকে। ওকে, আচ্ছা যাই হোক, আর তোমার চাইলে এই দুইটা মনে রাখার জন্য একটা নেমনিক মনে রাখো, সেটা হলো জার্মানির মাসি ফ্রান্সে গেল। হ্যাঁ, জার্মানির মাসি ফ্রান্সে গেল, এটা মনে রাখতে পারো। ঠিক আছে, জার্মানির মাসি ফ্রান্সে গেল, তো জার্মানি, জার্মানির মাসি, দেখো জার্মানিতে জার্মানি মনে রাখবা, মাসির ম দিয়ে মনে রাখবা ম্যাজিনে লাইন, আর সি দিয়ে মনে রাখবা হলো সিগফ্রিড লাইন। ঠিক আছে, কোথায় গেল? ফ্রান্সে গেল, ফ্রান্স মানে ফ্রান্স। তাহলে জার্মানি এবং ফ্রান্সের ভিতরে কোনটা বন্ধন করতেছে? মাসি। ঠিক আছে, ম্যাজিনো এবং সিগফ্রিড। ঠিক আছে, তো জার্মানির মাসি ফ্রান্সে গেলে, এভাবে মনে রাখতে পারো। এটাও কিন্তু জার্মানি ফ্রান্স, এটাও কিন্তু জার্মানি ফ্রান্স, তাই না? দুইটাই। ওকে, ওকে যাই হোক, তারপর দেখো হিন্টারবার্গ লাইন। ঠিক আছে, হিন্টারবার্গ লাইন এটা হলো জার্মানি এবং পোল্যান্ড। এগুলো একটু দেখতে পারো তোমরা, এগুলো লেস ইম্পর্টেন্ট, এটাও লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, জার্মানি পোল্যান্ড, জার্মানি পোল্যান্ড। যাই হোক, যে ব্লু, ব্লু লাইন যেটা আছে এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ব্লু লাইন আমি নীল কালিতে দাগাই দিলাম, এটা কি? ইসরায়েল এবং লেবাননের ভিতরে, খুবই ইম্পর্টেন্ট, এবার আসতে পারে। ঠিক আছে, এবার কিন্তু এটা চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে ব্লু লাইন, ব্লু লাইনটা দেখা যায় কাদের ভেতরে? ইসরায়েল, ইসরায়েল এবং লেবাননের ভিতরে। ঠিক আছে, ইসরায়েল, ইসরায়েল এবং লেবাননের ভেতরে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এখানে বলছে সোনোরা লাইন, সোনোরা লাইন। ঠিক আছে, সোনোরা থেকে মনে আসলো আমাদের এখানে, মনে করো যে এবার মনে রাখতে পারো যে সোনো নামে একটা মেয়ে ছিল। ঠিক আছে, সোনো নামে একটা মেয়ে ছিল, এবং সে কি পড়তো? ম্যাক্সি পড়তো। ম্যাক্সিটা একটা ড্রেস, মেয়েদের একটা ড্রেসের নাম। ঠিক আছে, তো ম্যাক্সি যেহেতু পড়তো, তার মানে কি ম্যাক্সি তার সাথে যুক্ত থাকতো না? আর তুমি একটা জিনিস পরে আসো মানে কি তোমার সাথে সেই জিনিসটা যুক্ত আছে। তুমি একটা ঘড়ি পরে আসো, তার মানে কি ঘড়িটা তোমার হাতের সাথে যুক্ত আছে। তাহলে কোনো মেয়ে যদি ম্যাক্সি পরে, তার মানে কি তার শরীরের সাথে ম্যাক্সি যুক্ত আছে, এরকম। তাহলে সোনো ম্যাক্সি পরে, তার মানে কি সোনোর সাথে ম্যাক্সি যুক্ত আছে। তাহলে সোনোর লাইন কার সাথে? ম্যাক্সিকে এবং যুক্ত, মানে যুক্তরাষ্ট্র। ঠিক আছে, তাহলে সোনো কি পরে? ম্যাক্সি পরে, তাই সোনোর লাইন কোথায় আছে? মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের সাথে আছে। হ্যাঁ, ওকে। এই তো এগুলা। তারপরে দেখো এখানে বলছে যে মিলিটারি ডিমার্কেশন লাইন, এটা হলো উত্তর এবং দক্ষিণ কোরিয়া। ঠিক আছে, উত্তর এবং দক্ষিণ কোরিয়ার, আম, কে কে যেন আসছে ওখানে, জন কিম আছে তাই না? তো আম, সেখানে আসলে মিলিটারিদের অনেক একটা ব্যাপার স্যাপার আছে, যারা একটু উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ঘাটাঘাটি করো। ঠিক আছে, তারা একটু আর ভালো বুঝতে পারবে এখানে, এখানে আসলে ওখানে ব্যাপার স্যাপার আসলে কত কঠিন। ঠিক আছে, আম, যাই হোক, আর এগুলো একটু তোমরা চাইলে দেখতে পারো, কিন্তু এগুলো লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি যতটুকু পড়াই দিলাম বা টিক্স টিক্স শিখাই দিলাম, এগুলো কিন্তু ভোলা যাবে না। এগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো মনে রেখো। আচ্ছা ঠিক আছে, তারপরে টপিক্সে যাই আমরা। তারপরে টপিকস যেটা আছে সেটা হলো দেখো বিশ্বে সমুদ্র বন্দরবিহীন দেশসমূহ। ঠিক আছে, বিশ্বের সমুদ্র বন্দরবিহীন দেশসমূহ, দেখো এখানে বলছে বিশ্বের 45টি দেশে সমুদ্র বন্দর নেই। তো সমুদ্র বন্দর সহ দেশ আছে কতগুলা? অনেক, অনেকগুলা, সংখ্যা বেশি তাই না? তো সমুদ্র বন্দর আছে কোন কোন দেশে, এটা আসা চাইতে আমি মনে করি যে সমুদ্র বন্দর নাই কোন কোন দেশে, এটা আসার সমস্যা চাইতে বেশি, আরও বেশি। এর জন্য এটা আসলে আমি এখানে দিছি যে বিশ্বের 45টি দেশে সমুদ্র বন্দর নেই। কয়টি দেশে নাই ভাইয়া? 45টি। ঠিক আছে, ওকে। এবং এশিয়া মহাদেশের ভিতরে কয়টি দেশে নাই? 11টি দেশে। এশিয়া মহাদেশে কয়টি দেশে নাই? 11টি দেশে। ঠিক আছে, ওকে। এখন দেখো এখানে, দেখো নামগুলো যদি দেখো, তুমি দেখবা যে সবগুলো নামে কিছু স্থান আছে, মানে ম্যাক্সিমাম গুলা। স্থান, 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 স্থান। কাজাকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান।
ঠিক আছে, শুধু কি নাই এখানে বলো তো, এখানে পাকিস্তান নাই, কি নাই, পাকিস্তান নাই, পাকিস্তান নাই। এটা কিন্তু এমনি মনে রাখা যায় যে পাকিস্তান থাকবে না এখানে, কেন থাকবে না ভাই, পাকিস্তান এত বড় একটা রাষ্ট্র, এই নামগুলো কিন্তু তুমি অনেকে শোনোই নাই। যে দেখো, কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান হয়তো শুনছো, কিন্তু এই বাদ বাকি নামগুলো কখনো শুনছো তোমরা, শোনোই না, তাই না? তো যেহেতু এই স্থান শব্দগুলো তোমরা এইগুলা এই নামগুলো যদি শোনো, তার মানে কি এগুলোতে নিশ্চয়ই কি থাকার কথা না, অনুন্নত রাষ্ট্র। এবং অনুন্নত রাষ্ট্রতে আসলে সমুদ্র বন্দর না থাকাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, কিন্তু পাকিস্তান, পাকিস্তান অনেক উন্নত একটা রাষ্ট্র, ঠিক আছে, এদের এত এত কি বলে যে রাষ্ট্রীয় ক্ষমতা, এটা যদি একটা সমুদ্র বন্দরই না রাখে তাহলে তো সেটা হাস্যকর। এই জন্য কিন্তু পাকিস্তানের ভিতরে ইনক্লুড না, পাকিস্তানে কি আছে, সমুদ্র বন্দর আছে, ঠিক আছে। বাদ বাকি যত স্থান আছে সবগুলোতে কি নাই, আহ সমুদ্র বন্দর নাই। এবং বাদ বাকি যে কয়েকটা নাম আছে দেখো, এগুলো মনে রাখার একটা টিপস আমি শিখিয়ে দিই, দেখো, আজারবাইজান, মঙ্গোলিয়া, লাওস, নেপাল এবং ভুটান, ঠিক আছে। দেখো মনে রাখবে এভাবে যে ভাইজান, ভাইজান মঙ্গলবারে, লাও এবং ভুট্টা নিল, ভাইজান মঙ্গলবারে লাও এবং ভুট্টা নিল, ঠিক আছে। ভাইজান মানে কি, ভাইজান মানে হলো আজারবাইজান, ঠিক আছে। ভাইজান মানে কি, ভাইজান মানে হলো আজারবাইজান। মঙ্গলবার মানে হলো মঙ্গোলিয়া। লাও মানে হলো লাওস, ঠিক আছে। ভুট্টা মানে হলো ভুটান, ভুট্টা মানে হলো কি ভুটান। আর নীল মানে হলো নেপাল, নীল মানে হলো নেপাল। তাহলে ভাইজান মঙ্গলবারে লাও এবং ভুট্টা নিল, ঠিক আছে। আজারবাইজান, মঙ্গোলিয়া, লাওস, আফগানিস্তান, নেপাল এবং ভুটান, ঠিক আছে। তো এইভাবে যদি মনে রাখতে পারো, পারলা, না পারলে যদি তোমার যদি নেমনিকে খুব প্রবলেম থাকে, ঠিক আছে, তাহলে তুমি কি করবা, তুমি মুখস্থ করতে পারো, হ্যাঁ। কিন্তু আমরা দেখি যেন মোট আছে 11টা, 11টা নাম তো মনে রাখা সম্ভব না, ঠিক আছে। আমরা মোটামুটি করি 1টা 2টা 3টা 4টা 5টা শুধু বললাম নিমোনিক দ্বারা, বাদ বাকি সবগুলো কি স্থান থাকবে নামের শেষে, হ্যাঁ। ওকে, তারপরে আসো, দেখো দক্ষিণ আমেরিকা 2টা দেশ আছে যাদের কি নাই, যাদের সমুদ্র বন্দর নাই, ঠিক আছে। অন্যান্য আম, অন্যান্য মহাদেশে আসলে আসবো, আর আরও অনেক দেশ আছে, হ্যাঁ, যেগুলোতে আসলে কি নাই, তোমার কি বলে, যে আমরা যে বললাম মোট 45টি সমুদ্র বন্দর নাই, কিন্তু আমরা কয়টা বললাম, 11টা পড়ছি, সে মহাদেশ আর দক্ষিণ আমেরিকা কয়টা পড়ছি, 2টা পড়ছি, ঠিক আছে। তো আমি মনে করি এতটুকু বেশি ইম্পর্টেন্ট, এর জন্য এতটুকুই দিছি, ঠিক আছে। সব কিছু আসলে পড়া লাগে না, পড়তে গেলে তো তাহলে পুরো পৃথিবী পড়া লাগবে আমাদের, তাই না? তো আমরা সব কিছু পড়বো না, যতটুকু আমাদের লাগবে ততটুকুই পড়বো, ঠিক আছে। ওকে, এখন আসে বিখ্যাত টানেল, মালভূমি এবং সমভূমি, ঠিক আছে। টানেল জিনিসটা কি, ধর মাটির নিচে রাস্তা বা সমুদ্রের নিচে রাস্তা করছো, সেটা কি বলতেছি কি টানেল, ঠিক আছে। তাহলে টানেল জিনিসটা কি ভাইয়া, মাটির নিচে বা সমুদ্রের নিচ দিয়ে বা পানির নিচ দিয়ে যে রাস্তাটা করছো তুমি, ঠিক আছে, সেটা কি বলতেছে কি টানেল। দেখো, এখানে আমরা প্রথমে যেটা বলবো সেটা হলো গর্থার টানেল, কি ভাইয়া, গর্থার টানেল। এটা হলো পৃথিবীর দীর্ঘতম টানেল, ঠিক আছে। গর্থার টানেল দীর্ঘতম টানেল, ঠিক আছে। ভূগর্ভস্থ রেল টানেল, এটা ভূগর্ভস্থ। কত কিলোমিটার, 57 কিলোমিটার, খুব ইম্পর্টেন্ট। এখানে মোট কথাই যে একটা লাইন আছে, এই লাইনটাই পুরো ইম্পর্টেন্ট, ঠিক আছে। কত, এটা কীরকম দীর্ঘতম, কত কিলোমিটার, 57 কিলোমিটার, এটা কি ভূগর্ভস্থ রেল টানেল, ঠিক আছে। এটা হলো কি গর্থার টানেল। তারপর আসো, দেখো চ্যানেল টানেল, কি নাম ভাইয়া, চ্যানেল টানেল। এটা কি পৃথিবীর তৃতীয় বৃহত্তম, বা বৃহত্তম না সরি দীর্ঘতম বলবা, হ্যাঁ। তাহলে এটা পৃথিবীর তৃতীয় দীর্ঘতম, কত কিলোমিটার, 50 কিলোমিটার, ঠিক আছে। এটা হলো 50 কিলোমিটার। এবং দেখো এখানে বলছে যে এই যে এখানে আসো দেখো, সেইকান টানেল, ঠিক আছে, সেইকান টানেলটা দ্বিতীয় বৃহত্তম, এটা কত কিলোমিটার, 53.8 কিলোমিটার। তাহলে প্রথমটা কত ছিল, 57, দ্বিতীয়টা 53, আর তৃতীয়টা কত, 50, ঠিক আছে। তো দেখো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। ওকে, তাহলে কোনটা পড়তেছিলাম, চ্যানেল টানেল। এটা কি রেল সুড়ঙ্গ, এটা কি ফ্রান্স এবং ব্রিটেনকে সংযোগ করছে, কাকে কাকে, ফ্রান্স এবং ব্রিটেনকে, ঠিক আছে। এবং এখানে মনে রাখবা যে এটার 37.9% কোথায় রয়েছে, সমুদ্রের তলদেশে রয়েছে, ঠিক আছে। 37.9% কি সমুদ্রের তলে রয়েছে, ঠিক আছে। তাহলে একটা টানেল যেটা আসলে কি, যেটার ভিতরে আসলে কি যায়, রেল যায় বা রেলগাড়ি যায়, হ্যাঁ, রেলগাড়ি যায়, এবং এটার কি 37.9 অংশ কিসের ভিতরে রয়েছে, সমুদ্রের ভিতরে রয়েছে। এটা হলো কি চ্যানেল টানেল, পৃথিবীর তৃতীয় বৃহত্তম, কত কিলোমিটার, 50 কিলোমিটার, ঠিক আছে। ওকে, তারপর আসো টানেল মারমারে, কি ভাইয়া, টানেল মারমারে। এটা একটু মনে রাখা লাগবে, টানেল মারমারে পৃথিবীর সবচেয়ে গভীরতম ভূগর্ভস্থ, ঠিক আছে। তাহলে আমরা একটা বললাম দীর্ঘতম বললাম, প্রথম দীর্ঘতম, দ্বিতীয় দীর্ঘতম, এটা হলো তৃতীয় দীর্ঘতম, ঠিক আছে। আর সবচেয়ে গভীরতম, সবচেয়ে গভীরতম কোনটা, গভীরতম বলে সেটা হয়ে যাবে কি টানেল মারমারে, ঠিক আছে। মারমারে, টানেল মারমারে, ওকে।
এমন একটা মেরে গভীরে, মনে করো যে একজনকে মেরে গভীরে পুঁতে রাখছে, ঠিক আছে, তো মারমারে গভীরতম ভূগর্ভস্থ রেল টানেল, ঠিক আছে, এটা কি মর্মর সাগরের নিচে নিচ দিয়ে আসলে এটা নির্মিত হয়েছে, ঠিক আছে। ওকে। আম, যাই হোক, এটি ভূগর্ভস্থ টানেল যা দুটি মহাদেশকে যুক্ত করেছে, ঠিক আছে, দুটি মহাদেশকে তোমাকে বলতে হবে, দুটি মহাদেশকে যুক্ত করেছে কোন টানেল, ঠিক আছে, দুটি মহাদেশকে যুক্ত করেছে সেটা হলো টানেল মারমারে, ঠিক আছে, দুটি মহাদেশকে মারমারে, ঠিক আছে, এমন তো মতে একটা মহাদেশ, এই মতে আর একটা মহাদেশ, ঠিক আছে, মারমারে, তাহলে দুটি মহাদেশকে এক করছে কি মারমারে টানেল, ঠিক আছে, এবং এটি কত কিলোমিটার, 13.6 কিলোমিটার, হ্যাঁ, 12.5 মাইল, কিলোমিটারটা বেশি মনে রেখো, কিলোমিটারটার সমান সবচাইতে বেশি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কয়টা টানেল বললাম, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটার ভিতরে তিনটাই ছিল কি দীর্ঘতম, ঠিক আছে, প্রথম দীর্ঘতম, দ্বিতীয় দীর্ঘতম এবং কি তৃতীয় দীর্ঘতম, আর যেটা ছিল টানেল মারমারে সেটা কি করছে, গভীরতম টানেল ছিল। দেখো আমরা আরেকবার একটু রিকল করি, রিকল করলে হয় কি পরগুলা ক্লাসে হয়ে যায়, ঠিক আছে। দেখো, গর্থার টানেল, এটা কি ছিল পৃথিবীর দীর্ঘতম টানেল, কত কিলোমিটার ছিল, 57 কিলোমিটার। তোমরা একটু চোখ বন্ধ করো, আমি যখন রিভিউ করব, একটা টপিক পড়ানোর পর যখন রিভিউ করব, রিভিউ করার টাইমে তোমরা চোখ বন্ধ করে পড়ার ট্রাই করো, আমি বলবো তোমরা শুধু জাস্ট মিলানো ট্রাই করবা যে ভাই যেটা বলতো সেটাই তো পড়ছি একটু আগে আমরা, তাহলে জিনিসটা দেখবা কি যে ক্লাসে হয়ে গেছে, হ্যাঁ। তো দেখো, গর্থার টানেল পৃথিবীর দীর্ঘতম টানেল, এটা কত কিলোমিটার, 53 কিলোমিটার, ঠিক আছে। তারপরে আসে কি যে চ্যানেল টানেল, আচ্ছা চ্যানেল টানেল আগে কোনটা পড়ছি আমরা, যে সেইখান টানেল, সেইখান কোথা ছিল, এটা হলো পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম টানেল ছিল, তাই না। তাহলে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম টানেল, যদি প্রথমটা যদি 57 হয়, দ্বিতীয়টা কত কিলোমিটার, 53.8 কিলোমিটার। তারপর আসে কি তৃতীয় বৃহত্তম কোনটা ছিল, চ্যানেল, ঠিক আছে, চ্যানেল টানেল, চ্যানেল টানেল কত বৃহত্তম ছিল, তৃতীয় বৃহত্তম, তাহলে এটা কত কিলোমিটার হবে, 50.5 কিলোমিটার, ঠিক আছে, এবং এটার 39.9 কিলোমিটার কোথায় ছিল, সরি 39.9% অংশ কোথায় ছিল, সমুদ্রের তলদেশে। তারপর আসলে হলো টানেল মারমারে, মারমার ভিতরে দুইটা আছে, তার মানে কি এটা দুইটা মহাদেশকে যুক্ত করছে, ঠিক আছে, এবং এটা কি সবচাইতে গভীরতম টানেল, হ্যাঁ, এবং এটা কত, এবার এটার দৈর্ঘ্য কত, 13.6 কিলোমিটার, ঠিক আছে। ওকে, তারপর আসো মালভূমি, মালভূমি জিনিসটা কি, দেখো, মালভূমি জিনিসটা কি, তোমরা দেখবা যে মাঝে মধ্যে অনেক জায়গাতে দেখা যায় এরকম পাহাড়, মালভূমি আসলে এক ধরনের পাহাড়কে বোঝায়, কিন্তু পাহাড়গুলা কিরকম, এরকম থাকে দেখায়, এই যে এরকম, এরকম চারকোনা, চারকোনা পাহাড়, মানে উপরের দিকে সমতল, মনে করো এটা আমাদের ভূমি, বা আমাদের মনে করো পৃথিবীর মনে করো যে ভূমি এটা, এখানে একটা পাহাড় আছে, কিন্তু পাহাড়টা এরকম খাড়া উঠে গেছে, খাড়া নেমে গেছে, আর পাহাড়ের উপরটা আবার কি সমতল, এটাকে বলা হয় মালভূমি, এটা কি বলা হয়, এটাকে বলা হয় মালভূমি, মালভূমি, ঠিক আছে। ওকে, তো দেখো এখানে বলছে পৃথিবীর ছাদ বলে পরিচিত সবচেয়ে উঁচু মালভূমি হচ্ছে চীনের পামির মালভূমি, দেখো ঠিক আছে, চীনের পামির মালভূমি, এটাকে কি বলা হয়, পৃথিবীর ছাদ বলা হয়, তোমাকে প্রশ্ন আসতে পারে পৃথিবীর ছাদ বলা হয় কাকে, সেটা কি হবে, চীনের পামির মালভূমি। তো পামির বলা হলে মূলত শব্দটা আসলে পমির কথা থেকে আসছে, বা পমির, পমির শব্দের অর্থ হলো সূর্যের পা, ঠিক আছে। তো এটার চাইতে ইম্পর্টেন্ট হলো যে পামির মালভূমির উচ্চতা কত, সেটা হলো 4,813 মিটার, 4,813 মিটার, মানে অনেক উঁচু, তাই না, অনেক উঁচু। এটা কি বলা হয়, পৃথিবীর ছাদ বলা হয়, মানে পৃথিবীতে সবচাইতে উঁচু জায়গা এটা, ঠিক আছে, এর চাইতে মানে সবচাইতে উঁচু মালভূমি এটা আর কি, ঠিক আছে। তারপর সমভূমি, সমভূমি মানে কি সমান ভূমি, ঠিক আছে, যেমন বলতে গেলে আমাদের পুরো বাংলাদেশটা আসলে কি সমভূমি, তার ভিতরেও বাংলাদেশের ভিতরে কিছু কিছু স্পেসিফিক অঞ্চল আছে, ঠিক আছে, বরেন্দ্রভূমি, এগুলো আসলে সমভূমি নামে পরিচিত। তো এখানে বলছে মধ্য ইউরোপের যে সমভূমিটা, এটা হলো পৃথিবীর বৃহত্তম সমভূমি, এটা একটু মনে রেখো। তো বলতে পারি পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটা, সেটা হলো মধ্য ইউরোপের সমভূমি, ঠিক আছে। ওই তার মালভূমি বললাম, সমভূমি বললাম, টানেগুলা বললাম আমরা, ঠিক আছে। ওকে, তারপর আসো পাহাড় পর্বত, পর্বত শৃঙ্গ, বিভিন্ন পাহাড় পর্বত আমরা একটু আলোচনা করব। সর্বপ্রথম যেটা বিষয় কি, মাউন্ট এভারেস্ট, আমরা জানি তাই না, মাউন্ট এভারেস্ট খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, যে কোনো প্রশ্ন আসতে পারে। দেখো এখানে বলছে যে মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, এটার উচ্চতা কত, দেখো উচ্চতা কিন্তু একদম ইজি মনে রাখা, 8,848, ঠিক আছে, 8,848, ঠিক আছে, ইজি না মনে রাখা, 8,848, ঠিক আছে। তাহলে নেপাল অবস্থিত শৃঙ্গটির উচ্চতা কত, 8,848, তাহলে মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত করছে সেটা কিন্তু আমাদের জানা লাগবে, নেপালে, কোথায় অবস্থান করতেছে, নেপালে, ঠিক আছে। তোমরা বলতে পারো বাংলাদেশের কোন জায়গা থেকে মাউন্ট এভারেস্ট দেখা যায়, কেউ জানো নাকি বলো তো, জানলে একটু কমেন্ট করো, যে বাংলাদেশে দেখা যায় একটা জায়গা থেকে, এবং সব সিজনে দেখা যায় না, এখন দেখতে পারবো না, এটা মোটামুটি গ্রীষ্মকালে ভালো দেখা যায়, বা শরৎকালে, হ্যাঁ, শরৎকালে এটা ভালো দেখা যায় বাংলাদেশ থেকে, বলতে পারবা কোন এলাকা থেকে, কেউ জানো কিনা। আর তারপর দেখো এখানে বলছে কি যে বাংলাদেশের প্রথম পর্বত আরোহী হিসাবে 7 মহাদেশ, আমরা জানি কি যে পৃথিবীতে মহাদেশ কয়টা, 7টা, 7টা মহাদেশে 7টা কি আছে,
বড় বড় পর্বত শৃঙ্গ আছে, ঠিক আছে? এই 7টা মহাদেশের 7টা পর্বত শৃঙ্গই জয় করছিল একজন, ঠিক আছে, বাংলাদেশ হিসাবে। তার নাম কি? তার নাম হলো ওয়াসফিয়া। তার নাম কি? ওয়াসফিয়া। ঠিক আছে, সম্ভবত এটা 15 সালের দিকে সম্ভবত ঘটনা, আমি সঠিক শিওর না। ঠিক আছে, তার নামটা মনে রাখা লাগবে। নাম কি? নামটা হলো ওয়াসফিয়া। নামটা কি? ওয়াসফিয়া। ঠিক আছে, ওকে। তারপরে এখন দেখো এভারেস্ট আরোহণ, এখানে অনেকগুলো ইনফরমেশন, সবগুলোই লাগবে আমাদের, সবগুলোই 3 স্টার। আচ্ছা, এটা কি করলাম আমি? 3 স্টার, 3 স্টার, হ্যাঁ, সবগুলাই লাগবে, সবগুলাই। তাহলে প্রথম মানবকে, যে সর্বপ্রথম এভারেস্ট আরোহণ করে, এটা কি? এডমন্ড হিলারি। এটা আমরা ছোটো থাকতে পড়ছিলাম, তাই না? ক্লাস 2তে না 3তে আমাদের একটা কি ছিল বইয়ে, আমাদের একটা প্যাসেজ ছিল, কোন একটা বই, বাংলা বই বা সমাজ বইয়ে, সঠিক জানি না। মুসা ইব্রাহিম নামে একটা প্যাসেজ ছিল, ক্লাস 4-এ মনে হয়, অনেক আগে তোমাদের ছিল কিনা জানি না। ঠিক আছে, মুসা ইব্রাহিম, সেখানে আমরা এটা পড়ছিলাম যে এডমন্ড হিলারি নামটা কিন্তু তখনই পড়ছিলাম, মুসা ইব্রাহিমও পড়ছিলাম, এডমন্ড হিলারিও পড়ছিলাম। তো এডমন্ড হিলারি কি কে ছিল? প্রথম আরোহণকারী মানুষ, যে কি এভারেস্ট জয় করছিল। কত তারিখে? 29শে মে 1953 সালে। এই ডেটটা মনে রাখবা। ঠিক আছে, তারপর প্রথম মহিলা, এটা ডেট মনে রাখার দরকার নাই, কিন্তু মহিলা নামটা মনে রাখা লাগবে, জাংকু টাবেই। ঠিক আছে, জাংকু টাবেই, এটা মনে রাখবা। যদি বলে প্রথম বাঙালি, বাঙালি বলছে, বাংলাদেশি বলে নাই, কি বলছে? বাঙালি। তাহলে কি? সত্যব্রত দাস। কি হবে? সত্যব্রত দাস। তিনি কিন্তু ভারতীয় ছিল, ঠিক আছে, তিনি কিন্তু বাংলাদেশি ছিল না, ভারতীয় ছিল, কিন্তু কি ছিল? বাঙালি ছিল। তাহলে যদি প্রথম বাঙালি, সেটা কি? সত্যব্রত দাস, 2004 সালে। ঠিক আছে, তারপর বলে প্রথম বাংলাদেশি। ঠিক আছে, এই ডেটটাও না মনে রাখলে চলবে, এটাও না মনে রাখলে চলবে, কিন্তু এই দুইটা মনে রাখা লাগবে, এটা আর প্রথম যেটা বললাম এটা, এই 3টা ডেট মনে রাখা লাগবে, হ্যাঁ। তাহলে প্রথম বাংলাদেশি কে? মুসা ইব্রাহিম। প্রথম বাংলাদেশি কে? মুসা ইব্রাহিম, 23শে মে 2010 সাল। আর প্রথম বাংলাদেশি মহিলা সে কে? নিশাত মজুমদার, 29শে মে 2012 সাল। 29শে মে 2012 সাল। ঠিক আছে, এই কয়েকটা ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট, মনে রাখা লাগবে আমাদের। ঠিক আছে, দরকার পড়লে এই নামগুলা লিখে টেবিলের সামনে টানায় রাখবা। ঠিক আছে, এগুলো আসতে পারে। তারপরে দেখো এখানে বলছে কারাকোরাম পর্বতশ্রেণী। কি নাম ভাইয়া? কারাকোরাম পর্বতশ্রেণী। ঠিক আছে, দেখো এটা ইনফরমেশন এখানে দেওয়া আছে উপরে। কারাকোরাম পর্বতশ্রেণী বলছে 7টি দেশের সীমান্ত অবস্থিত। খুব ইম্পর্টেন্ট, তোমাকে বলেছে 7টি দেশের সীমান্ত নিয়ে অবস্থিত পর্বতশৃঙ্গের নাম কারাকোরাম পর্বতশৃঙ্গ, হ্যাঁ। তারপর এখানে বলছে কি, দেখো কে টু গাইড, দেখো কে টু গডউইন অস্টিন হলো কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট না, তারপরে বইরো আসতে পারে। ঠিক আছে, তারপর দেখো বলছে যে এটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম। তাহলে প্রথম হলো কি? মাউন্ট এভারেস্ট। দ্বিতীয় কোনটা? এই কারাকোমা। ঠিক আছে, কারাকোমা নামটা কি ঠিক বলতেছি আমি? কারাকোমাই তো বললাম, তাই না? হ্যাঁ, কারাকোরাম। ও কারাকোমা না, কারাকোরাম। ঠিক আছে, না আমি মনে থাকবে না। যাই হোক, মনে রাখা লাগবে। তো স্পেসিফিকভাবে কারাকোরাম মনে না রাখলেও কারাকোরা, কারাকোমা এই টাইপের কিছু একটা মনে রাখবো। ঠিক আছে, কারণ এটুকু মনে রাখলেই পারবে, অ্যান্সার করতে পারবা। কারাকোরাম, হ্যাঁ। হ্যাঁ, আফরিদ জাহান মিম বলছে পঞ্চগড়, হ্যাঁ, পঞ্চগড় থেকে মাটি বাড়ি দেখা যায়। ওকে, এটা শরৎকালে দেখা যায়, তোমরা চাইলে ভিজিট করতে পারো। ঠিক আছে, ওকে। আমি ভাবছিলাম কি হয়তো বলবে যে ভাইয়া কি বলে, ব্রাহ্মণবাড়িয়া। আমি ভাবছিলাম কেউ বলবে, তা বলে নাই। আর যাই হোক, বলো নাই, ভালো হয়েছে। আচ্ছা দেখো এখানে আন্দিজ পর্বত, এর নাম কি? আন্দিজ, আন্দাজি কথা, আন্দিজ পর্বত, হ্যাঁ। ওকে, দেখো আন্দিজ পর্বত পৃথিবীর দীর্ঘতম পর্বতশৃঙ্গ। এখানে কিন্তু বৃহত্তম বলে নাই, কি বলছে? দীর্ঘতম বা উচ্চতম বলে নাই, হ্যাঁ। এটা কি বলছে? দীর্ঘতম। ঠিক আছে, পর্বতশ্রেণী আন্দিজ পর্বত। তো যদি বলে পৃথিবীর দীর্ঘতম পর্বত কোনটা? আন্দিজ। হ্যাঁ, আর যদি তোমাকে কি বলে যে প্যাচটা কোথায় লাগবে, দেখো সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, এই সর্বোচ্চ কথাটা আর দীর্ঘতম কথাটা। তো সর্বোচ্চ বললে মাউন্ট এভারেস্ট, আর যদি বলে দীর্ঘতম, তাহলে সেটা কি হবে? আন্দিজ পর্বত, হ্যাঁ। তারপর দেখো বলছে কিলিমানজারো পর্বতমালা, কিলিমানজারো। ঠিক আছে, কিলিমানজারো, এটা মনে রাখবা যে আফ্রিকার সর্বোচ্চ, বলতে পারো যে আফ্রিকার সর্বোচ্চ পর্বতমালা কি? সেটা হলো কিলিমানজারো। ঠিক আছে, কিলিমানজারো। এই কিলির ভিতরে একটা কালা কালা কথা আছে না? কালা। ঠিক আছে, কালা মানে কি? কালো, কালো মানে আফ্রিকা। ঠিক আছে, আফ্রিকাতে নিকেও দেখা যায়, তাই না? তো মনে রাখতে পারো যে কালো বা কিলিমানজারো এটা কোথায় থাকে? আফ্রিকার সর্বোচ্চ পর্বতমালা। ঠিক আছে, উচ্চতারা মনে রাখতে পারো, না মনে রাখলেও সমস্যা নাই। সমস্যা নাই তা না, বা মনে রাখলে ভালো, না মনে রাখলে সমস্যা নেই, আসলে সমস্যা নেই, ওকে। যাই হোক, দেখো এরপর আসি আমরা বিশ্বের বিখ্যাত নদ নদী। বিশ্বের বিখ্যাত নদ নদী, এরপরে মনে হয় আমাদের আর একটা টপিক আছে, বিশ্বের বিখ্যাত হ্রদ। তাই আমাদের শেষ হয়ে যাবে আজকে টপিক, হ্যাঁ। আচ্ছা, আর বোরিং লাগতেছে না তো, তাই না? লাগতেই পারে,
বোরিং লাগলে আমার দোষ নাই। এটা আসলে যারা এই বছর জিকেতে আন্তর্জাতিক অ্যাড করছে তাদের দোষ। আমার তো পড়াইতে হবে, তোমাদেরও পড়তে হবে, তাই না? আচ্ছা দেখো এখন কি পড়বো আমরা, যে বিশ্বের বিখ্যাত নদ নদী। নীল নদ, নীল নদ খুব ইম্পর্টেন্ট। আফ্রিকার, যদি বলে আফ্রিকার দীর্ঘতম নদী কি, নীল নদ। বিশ্বের দীর্ঘতম নদী কি, সেটাও নীল নদ। তাহলে দুইটা প্রশ্ন হতে পারে, একটা হলো আফ্রিকা, একটা হলো কি বিশ্ব। তাহলে বিশ্বের দীর্ঘতম নদী সেটা কি, নীল নদ। আফ্রিকার আফ্রিকার কি দীর্ঘতম নদ কি, সেটাও নীল নদ। দৈর্ঘ্য কত, 6695। এটাও কিন্তু দেখো খুব একটা কঠিন না, 6695, 6695, হ্যাঁ। এবং দেখো যে এই নীল নদটা 11টি দেশের ভিতরে প্রবাহিত হচ্ছে, কয়টা দেশের ভিতরে, 11টা। এটা আমি এভাবে মনে রাখি পার্সোনালি, দেখো নীল নদ, দেখো নীল নদ, দেখো এখানেও ন আছে, ন, এখানেও ন আছে। নর ভিতরে এরকম একটা জিনিস আছে না, এরকম, সরি, দেখো নর একটা অংশ কিন্তু এরকম, এখানে একটা অংশ এরকম। আমি যদি এটা ঘুরে এরকম করে দিই, এক হয়ে যায়, দেখো এটা ঘুরে এরকম করে দিলে এক হয়ে যায়। এই এক আর এই এক দুইটা মিলে মনে রাখি 11টা, ঠিক আছে। এমন রাখবো, এখানেও ন আছে, এখানেও ন আছে, দুইটা ন মানে কি দুইটা এক, তার মানে কি কয়টি দেশের ভিতর দিয়ে গেছে, একটি দেশের ভিতর দিয়ে গেছে, হ্যাঁ সরি 11টি দেশের ভিতর দিয়ে গেছে। ওকে, তারপরে আসো দেখো আমাজন, ঠিক আছে, আমাজন জঙ্গল, ঠিক আছে, জঙ্গল তো জানি, এখন নদীটা একটু দেখো, পৃথিবীর বৃহত্তম এবং প্রশস্ত, খুবই প্যাঁচটা কোথায় লাগে দেখছো, যেখানে প্যাঁচ লাগে। যদি বলে দীর্ঘতম, আমি একটু মার্ক করে দিই অন্য কালিতে, দীর্ঘতম বললে সেটা নীল নদ। আর যদি বলে প্রশস্ত বা বৃহত্তম, বৃহত্তম বললে অ্যামাজন। তাহলে বৃহত্তম কোনটা, অ্যামাজন, ঠিক আছে। আর যদি বলে দীর্ঘতম, সেটা হলো নীল নদ। দীর্ঘ মানে খালি লম্বায় বড় হয়েছে, দৈর্ঘ্যে বড় হয়েছে। আর প্রশস্ত মানে কি, দৈর্ঘ্যতেও বড় এবং মানে প্রশস্ত বা বৃহত্তম বলতে আসলে ক্ষেত্রফলকে বোঝায়, মানে দৈর্ঘ্য প্রস্থ দুইটা মিলে বড়, দুইটা মিলে বড় হলো আমাজন, আর শুধু দৈর্ঘ্যতে বড় হলো নীলনদ, হ্যাঁ। ওকে, তা প্রশস্ততম বা প্রস্থতে বড় এটা, হ্যাঁ। ওকে, যাই হোক, নীলনদ, নীলনদে পড়তেছিলাম। তারপরে দেখে দৈর্ঘ্য কত, 6650, ঠিক আছে, 6650 হলো 6695, এটা 6650, ঠিক আছে। ওকে, তারপরে বলছে দেখো এটি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। তাও যদি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম কোনটি, সেটা হলো অ্যামাজন। যদি বলে আফ্রিকার দীর্ঘতম নীলনদ, পৃথিবীর দীর্ঘতম নীলনদ, দক্ষিণ আমেরিকার দীর্ঘতম কোনটা, আমাজন, ঠিক আছে। এবং পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম তাহলে কোনটা হবে, আমাজন হবে। যদি পৃথিবীর প্রথম দীর্ঘতম বা সর্বোচ্চ দীর্ঘতম নীলনদ হয়, তাহলে দ্বিতীয় দীর্ঘতম কোনটা হবে, অ্যামাজন হবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো বলছে যে নদীটি 7টি দেশের ভিতরে, কয়টি দেশের ভিতরে গেছে, 7টি, ঠিক আছে, 7টি দেশের ভিতরে গেছে। এটা মনে রাখবো যে পৃথিবীর 7টি দেশের ভিতরে কি গেছে, আমাজন গেছে, হ্যাঁ। ওকে, তারপরে দেখো আমাজন নদীটি দিয়ে, দেখো আমাজন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি সমুদ্রে প্রবাহিত হয়, লেস ইম্পর্টেন্ট। তারপর আসতে পারে যে কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি সমুদ্রে প্রবাহিত হয়, সেটা হলো আমাজন নদী, ঠিক আছে। তারপর দেখো কি বলছে যে আমাজন বনাঞ্চলে পৃথিবীর বৃহত্তম বৃষ্টি প্রধান বনাঞ্চল নামে পরিচিত, এটা আমরা জানি। এবং আমাজন জঙ্গলে আসলে সবচেয়ে বেশি অক্সিজেন উৎপন্ন হয়। বলতে পারো যে পৃথিবীর কত শতাংশ অক্সিজেন আমরা আমাজন থেকে পাই, দেখে বলতে পারি কিনা, দেখে বলতে পারি কিনা যে পৃথিবীর কত শতাংশ অক্সিজেন আমরা আমাজন থেকে পাই। দেখো তারপরে খুব সুন্দর একটা নাম আছে, খুবই সুন্দর একটা নাম, ঠিক আছে, ইয়াং সিকিয়াং, ঠিক আছে, ইয়াং সিকিয়াং, খুবই সুন্দর একটা নাম। তোমরা ভবিষ্যতে কাজ করো, তোমাদের বাচ্চা কাচ্চার নাম এটা রাখবা, ইয়াং সিকিয়াং, ঠিক আছে, ইয়াং সিকিয়াং। ওকে, আচ্ছা দেখ আমি একটা ট্রিক্স তোমাদের শিখাই দিই, সেটা হলে কঠিন কঠিন নামগুলো মনে রাখার ট্রিক্স, ঠিক আছে। আমি কি করতাম, আমি যখন তোমাদের মতো ছিলাম, ইন্টারমিডিয়েটে অ্যাডমিশনে লাইফ যখন পার করছি, তখন এই কঠিন কঠিন নামগুলো আমার মনে থাকতো না, ঠিক আছে। যে একটা নাম ছিল না, থিওফ্রাস্টাস, হ্যাঁ, থিওফ্রাস্টাস, থিওফ্রাস্টাস কে বলো তো, উদ্ভিদ বিজ্ঞানের জনক না, হ্যাঁ, থিওফ্রাস্টাস হলো উদ্ভিদ বিজ্ঞানের জনক, তাই না। তো আমি কি করতাম, এই নামগুলো যেগুলো মনে থাকতো না, এগুলো হলো তোমার মেসেঞ্জারে বিভিন্ন ফ্রেন্ডের নিকনেম দিয়ে দিতাম, ঠিক আছে। এমন এমন মানুষের নিকনেম দিতাম যার সাথে ওই টপিকটা রিলেট আছে। যেমন আমার এক ফ্রেন্ড কি ও হলো মানে বায়োলজি পারতো না, হ্যাঁ, বা বায়োলজি পারতো না এবং বোটানিকে অনেক হেড করতো, বোটানিকে অনেক হেড করতো, বোটানি পড়তে চাইতো না। তো তার মানে কি, ওর বোটানির সাথে একটা শত্রুতা আছে, এই জন্য ওকে আমি বোটানির বা সরি বোটানি, হ্যাঁ বোটানির জনক কিন্তু থিওফ্রাস্টাস, তাই না। তো ওকে আমি কি বলেছি, ওকে আমি বোটানির জনক বলে খেপাইতাম, এর জন্য ওর নিকনেম দিয়েছিলাম থিওফ্রাস্টাস। তো আমি যখন থিওফ্রাস্টাস নামটা মনে থাকতো না এমনি, তো কিন্তু আমি যখন মনে করো যে ইয়েতে ঢুকতাম, কি বলে, যে মেসেঞ্জারে ঢুকতাম, তখন দেখতাম যে ও চ্যাট লিস্টে আছে ওর নামের সাথে থিওফ্রাস্টাস, ওই দেখতে দেখতে মনে মুখস্থ হয়ে যেত। আবার একজন নাম দিতাম হলো ওই যে কি একটা নাম ছিল না, যে জীবন্ত হোস্টেল, জিঙ্কো বিলোবা, হ্যাঁ, জিঙ্কো বিলোবা,
ঠিক আছে, এই নামটা একজনকে দিছিলাম। ঠিক আছে, একজন চেহারা খেয়ে বেঁকা হয়ে গেছিল। ঠিক আছে, মানে জীবিত আছে কিন্তু মৃতর মতো। এই জন্য নাম ছিল জিঙ্কো বিলোবা। যাই হোক, এগুলো মজার বিষয়, কিন্তু এগুলো খুব ইফেক্টিভ, এভাবে মনে রাখলে মনে থাকে। হ্যাঁ, তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। আজকে এক কাজ করবা, তোমাদের এক ফ্রেন্ডের নাম হলো ইয়াংশি ক্যাং দিয়ে দিবা, তাহলে ভুলবা না। হ্যাঁ, তো দেখে বলছে চীন তথা এশিয়ার দীর্ঘতম নদী। তাহলে যদি বলে এশিয়ার দীর্ঘতম নদী কোনটা, সেটা হলো ইয়াংশিকিয়াং। হ্যাঁ, ইয়াংশিকিয়াং বা চিং, দেখো নামটা কিন্তু অংচিংপং এর মতো, ইয়াংশিকিয়াং। ঠিক আছে, দেখো চীন তথা এশিয়ার দীর্ঘতম নদী। ওকে, দৈর্ঘ্য কত? 6300 কিলোমিটার। তারপর দেখো ভলগা নদী নামে একটা নদী আছে, এটা কি ইউরোপের দীর্ঘতম নদী, এটা মনে রেখো, ভলগা নদী ইউরোপের দীর্ঘতম নদী। তারপরে দেখো বলছে মিসিসিপি মসুরি বা মিসৌরি, মিসিসিপি মিসৌরি। হ্যাঁ, মিসিসিপি মিসৌরি। দেখো যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। ঠিক আছে, তারপরে এটা মনে রেখো যে উপনদী সহ পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা। উপনদী সহ পৃথিবীর দীর্ঘতম নদী হলো মিসিসিপি মিসৌরি। ঠিক আছে, দেখো এখানে একটা তুমি মনে রাখতে পারো। দেখো এখানে নাম, আমরা যতগুলো নাম করলাম এতক্ষণ, কোনোটা নাম কি কোনো সাব ওয়ার্ড ছিল? নীল নদ একটাই নাম, অ্যামাজন একটাই নাম, তারপর কি ইয়াংশি ক্যাং একটাই নাম, ভলগা একটাই নাম। কিন্তু এখানে দেখো একটা উপনাম আছে। ঠিক আছে, বা একটা সাব নাম আছে মিসিসিপি, তার সাথে কি আছে একটা কলম দিয়ে আছে মিসৌরি, তার মানে একটা উপনাম আছে। যেহেতু উপনাম আছে, তার মানে কি উপনদী সহ এটা হলো কি হবে? পৃথিবীর দীর্ঘতম নদী হবে। ঠিক আছে, ওকে, এমন রাখতে পারো। তারপর দেখো বলছে কি মারে ডার্লিং, খুব সুন্দর একটা নাম, মারে ডার্লিং। ঠিক আছে, মারে ডার্লিং, এটা কি অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী, মারে ডার্লিং। ঠিক আছে, তারপর দেখো হোয়াংহো, হোয়াংহো নিয়ে কিন্তু আমরা জানি, কি জানি ভাই, দেখো আমরা হোয়াংহো নিয়ে এতটুকু কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। এটাকে কি বলা হয়? চীনের দুঃখ বলা হয়। চীনের দুঃখ কেন বলা হয় সেটা এখানে লিখে দিচ্ছি আমি, দেখো এটাকে চীনের দুঃখ বলা হয়। কেন বলা হয়? কারণ প্রাচীনকালে বন্যায় এই নদীর দুই ধার প্লাবিত হতো, প্লাবিত হইতো, তখন দুই ধারে যত বাড়ি ঘর আছে সব কিছু ডুবে যেত। এই জন্য এটাকে বলা হয় কি? চীনের দুঃখ। হ্যাঁ, এটা কি বলা হয় ভাইয়া? চীনের দুঃখ বলা হয়। ঠিক আছে, হং হো, হং হইতো তাই না? হ্যাঁ, হং হো। ওকে, তারপর দেখো এটা আর একটা নাম আছে, অন্য একটা নাম আছে বা নিকনেম আছে, সেটা হলো পিত নদী বা হলুদ নদী। ঠিক আছে, পিত নদী বা হলুদ নদী। ওকে, যেহেতু এটা হলুদ কালার, এই জন্য আসলে পিত নাম দেওয়া হয়েছে, যদিও পিত আসলে হলুদ কালার না, তাই না? পিত আসলে হলুদ আর সবুজ দুইটার একটা মিশ্রণ। ঠিক আছে, ওকে। যাই হোক, আমাদের লাস্ট টপিক আজকের। এরপরে কিন্তু বিসিএস প্রশ্ন, আমরা বিসিএস প্রশ্ন সলভ করবো। হ্যাঁ, আমি বলছিলাম যে আমি এবার কি করছি, বিসিএস প্রশ্নগুলো অ্যাড করে দিছি। ঠিক আছে, কারণ আম, বাংলাদেশের যে টপিকটা ছিল, বাংলাদেশ বিষয় বলি, সেটা নিয়ে আমি মোটামুটি কনফিডেন্ট বা কনফিডেন্স আছে আমার যে আমি যতটুকু দিচ্ছি এর ভিতর থেকে আসবে ইনশাল্লাহ, এবারে আসবে না। কিন্তু আন্তর্জাতিক ভাই অনেক মনে করো যে কি বলে যে একটা বিশাল সাগর, আন্তর্জাতিকে জিকে অনেক কিছু। তারপর আমি ভাই সেই কবে থেকে অনেক দিন ধরে থেকে বলতেছি যে রিসার্চ করতেছি, রিসার্চ করতে 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 আমি বেশ কয়েকটা টপিক সাজাইছি। এবং এই ক্ষেত্রে আমি বলছি যে যেহেতু জিকের জন্য বিসিএস খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি এবার কষ্ট করে হইলেও, আমার যদিও কষ্ট হয়েছে, তারপরেও আমি কি করছি, এবার বিসিএস প্রশ্নগুলো অ্যাড করে দিচ্ছি প্রত্যেকটা টপিকের শেষে শেষে। হ্যাঁ, মানে প্রত্যেক ক্লাস শেষে আমরা বিসিএস প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ, আমাদের এখান থেকে সর্বোচ্চ কমন রাখবে ইনশাল্লাহ। ওকে, তারপর দেখো বিশ্বের বিখ্যাত হ্রদ, হ্রদ জিনিসটা কি দেখো বলছে চারদিকে সম্পূর্ণভাবে স্থলভাগ দ্বারা বেষ্টিত প্রাকৃতিক পানি রাশি। দেখো চারদিকে, আমি একটু বুঝাই, চারদিকে স্থলভাগ মানে চারদিকে কি বর্ডার আছে। ঠিক আছে, কিন্তু দেখো তোমাদের পুকুর, পুকুর আছে একটা, পুকুরের চারপাশে কিন্তু মাটি থাকে, তাই না? তো পুকুরের চারপাশে মাটি আছে, তাহলে কি এটা লেক না? এটা লেক না। কেন লেক না? কারণ পুকুর কে খনন করছে? মানুষ। কিন্তু লেকের বৈশিষ্ট্য হলো এটারও চারপাশে মাটি থাকবে বা স্থল থাকবে, কিন্তু এটা কি প্রাকৃতিকভাবে তৈরি, এটা কোনো মানুষ তৈরি করে না। ঠিক আছে, এটা হলো আসলে লেক। ঠিক আছে, বা হ্রদ যেটাকে আমরা বলি। এখানে বলছে কাস্পিয়ান হ্রদ। কি ভাইয়া? কাস্পিয়ান হ্রদ। হ্যাঁ, কাস্পিয়ান আসলে আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ, আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি? কাস্পিয়ান হ্রদ। ঠিক আছে, তাহলে আবার আরেকটা হচ্ছে পৃথিবীর বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্রদ। তাহলে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদও কাস্পিয়ান, আর পৃথিবীর বিশ্বের বা পৃথিবীর বৃহত্তম হ্রদও কাস্পিয়ান। লবণাক্ত থাকুক না থাকুক, বৃহত্তম হ্রদ কথাটা পাইলে কি দিবা? কাস্পিয়ান দিয়ে দিবা। হ্যাঁ, তারপর আসে ভিক্টোরিয়া হ্রদ। ঠিক আছে, এটা হলো আফ্রিকার বৃহত্তম। ঠিক আছে, এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম, পৃথিবীর তৃতীয় বৃহত্তম। এটা হলো তানজানিয়া এবং উগান্ডার সীমানা হিসেবে বিবেচিত হয়। এটা মনে না রাখলেও এটা মনে রাখতে হবে যে এটা আফ্রিকার বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম। ঠিক আছে, তারপর আসি আমরা বৈকাল হ্রদ, বিশ্বের গভীরতম হ্রদ। গভীরতম, এই যে প্যাঁচগুলা কোথায় বলছিলাম, এই যে বৃহত্তম আর গভীরতম, এই দুটা কিন্তু প্যাঁচ। ঠিক আছে, পোলাপানি এখানে প্যাঁচ করে। ইভেন আমি বলি যে আমি যে কালকে পরীক্ষা নিব, তো আজকে যতটুকু পড়াচ্ছি তারপর কালকে পরীক্ষা নিব,
এই পরীক্ষায় আমি বৃহত্তম আর গভীরতম দিব, দেখবা যে অনেকেই এটা ভুল করবে, বৃহত্তমর জায়গায় গভীরতমটা দেখাবে, গভীরতমর জায়গায় বৃহত্তমটা দেখাই দিয়ে আসবে। ঠিক আছে, এগুলো ভুল করা যাবে না। ঠিক আছে, ওকে। যাই হোক, যেটা পড়তেছিলাম, তাহলে গভীরতম হ্রদ কি? বৈকাল। ঠিক আছে, বৈকাল হ্রদ। আর বৃহত্তম হ্রদ কোনটা? কাস্পিয়ান হ্রদ। ঠিক আছে, আবার দেখো গ্রেট লেক। ঠিক আছে, গ্রেট লেক দেখো, এটা হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু পানির হ্রদ। যদি বলে স্বাদু পানির হ্রদ, সেটা কি? গ্রেট লেক। ঠিক আছে, আর যদি বলে লবণাক্ত হ্রদ, সেটা কি? আমরা যে প্রথমে পড়ে আসলাম, হ্যাঁ, কাস্পিয়ান হ্রদ। কাস্পিয়ান হ্রদ পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ। আর যদি সুপিরিয়র পৃথিবীর বৃহত্তম স্বাদু পানির হ্রদ বা মিঠা পানির হ্রদ বলে, সেটা আসলে কি? গ্রেট লেক। ঠিক আছে, দেখো একটা আছে, খুব সুন্দর একটা নাম আছে, টিটি কাকা। ঠিক আছে, আমাদের কাকা এটা, টিটি কাকা। ঠিক আছে, বলছে পৃথিবীর সবচেয়ে নাব্য হ্রদ হলো টিটি কাকা বা নতুন হ্রদ। ঠিক আছে, নাব্য হ্রদ বা নতুন হ্রদ যেটাকে আমরা বলি। তো পৃথিবীর সবচেয়ে নাব্য হ্রদ হলো টিটি কাকা। এটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ। কোন এরিয়ার? দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ। ঠিক আছে, এবং এর সমুদ্র সমতল থেকে এর উচ্চতা কত? 4000 মিটার উচ্চতা। ঠিক আছে, ওকে। এই তো ছিল আমাদের আজকের কি বলে যে টপিক। এখন আমরা বিসিএস প্রশ্ন সলভ করব। তার আগে আমাকে একটু কমেন্ট করে জানাও যে কারো কোনো টপিকে প্রবলেম আছে কিনা, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা। যদি থাকে এখনই কমেন্ট করে জানাও, তাহলে সলভ করবো। আর যদি প্রবলেম না থাকে, তাহলে বলো যে ক্লিয়ার। ক্লিয়ার হলেও ক্লিয়ারটা কমেন্ট করে জানাও, তাহলে আমরা বিসিএস প্রশ্ন সলভ করা শুরু করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যেহেতু ক্লিয়ার, তাহলে আমরা বিসিএস প্রশ্ন সলভ শুরু করি। ওকে, দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে এখানে। চীন নিচের কোন আফ্রিকান দেশটির সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করে? ঠিক আছে, এটা হবে হলো জিবুতি। ঠিক আছে, কি ভাইয়া? জিবুতি। ঠিক আছে, এটা একটু মনে রাখো। ঠিক আছে, এত আবার বলতে পারবো এগুলো তো পড়লাম না পড়ে, হ্যাঁ, ম্যাক্সিমাম পাবা যেগুলো আমরা পড়ি নাই, কিন্তু এগুলো আসলে পড়া দরকার। কেন পড়া দরকার? কারণ এগুলো বিসিএস আসছে। ঠিক আছে, কারণ মেডিকেল অনেক সময় কি করে, বিসিএস থেকে হুবহু প্রশ্ন তুলে দেয়। ঠিক আছে, ওকে। আর আমি একটা কথা বলি, সেটা হলো দেখবা যে এত কিছু আসলে মুখস্থ করা সম্ভব না। তো এগুলো কি করা, বারবার রিভিশন করা লাগবে। ঠিক আছে, যেহেতু স্লাইড আছে, আমি তো স্লাইড দিয়ে দিচ্ছি, ফোনেই থাকবে। রাস্তাঘাটে হাঁটতেছো, দেখবা, রিভিশন করবা। খাইতেছো, ফোন সামনে নিয়ে রিভিশন করবা। ঠিক আছে, রিভিশন করার উপর আসলে মনে থাকে। ওই তারপর দেখো বলছে যে শ্রীলঙ্কায় কোন সমুদ্র বন্দর চীনের নিকট, শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীনের নিকট 99 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে? লিজ দেওয়া মানে কি? লিজ দেওয়া মানে হলো ধার দেওয়া। ঠিক আছে, ধার দেওয়া। ধার না, সরি, ধার না, ভাড়া দেওয়া। হ্যাঁ, ভাড়া দেওয়া। ধার তো দেওয়া হয় কোনো কিছুর বিনিময়ে, সরি, বা কোনো কিছুর বিনিময় ছাড়া। আমি তোমাকে 5 টাকা ধার দিলাম, তুমি আমাকে 5 দিন বা 10 দিন পরে ধার ফেরত দিবা, কোনো এক্সট্রা কিছু থাকবে না, এটা হলো ধার। আর ভাড়া মানে কি? আমি তোমাকে জিনিসটা দিচ্ছি, তার বিনিময়ে টাকা নিচ্ছি বা অন্য কিছু নিচ্ছি, তাই না? এটা হলো লিজ বা ভাড়া। তো লিজটাও সেম। শ্রীলঙ্কার একটা সমুদ্র বন্দর চীন লিজ নিচ্ছে, মানে কি? ভাড়া নিছে কোনো কিছু বিনিময়, টাকার বিনিময়। ঠিক আছে, এবং এটা কোনটা হবে? এটা হবে দেখো হাম্বান টোটো। কি ভাইয়া? হাম্বান টোটো। ঠিক আছে, এটা আমি ভাই মনে রাখতাম। দেখো যে এই যে লিজ নেওয়া, ভাড়া দেওয়া, এটা কিন্তু গরু ছাগল ভাড়া দেয় অনেকে, জানো? জানো কি না? ভাড়া দেয়, অনেকে দেয়। ভাড়া কেমনে দেয়? মনে করো যে একজন গরু কিনে একজনকে দিছে, লিজ দেয়। ঠিক আছে, ভাড়া দেয় বা এখানে লিজ বললে হয়। এভাবে লিজ দেয়, যে একটা গরু কিনে মনে করো যে তোমার কাছে, মনে করো যে তোমার অনেক টাকা, তুমি অনেক টাকার মালিক, কিন্তু তোমার বাসাতে গরু পালার কোনো ওয়েদার নাই। ঠিক আছে, বা তুমি মনে করো যে গরু পালাতে না, এক্সপার্ট না, বা কোনো অভিজ্ঞতা নাই, তখন কি করবা? তুমি মনে করো যে তোমার এলাকায় একটা লোক আছে যে খুবই গরিব, দরিদ্র, কিন্তু সে গরু পালতে পারে, কিন্তু তার গরু পালার সামর্থ্য নেই। তোমার আবার সামর্থ্য আছে, কিন্তু তোমার অভিজ্ঞতা নেই। তুমি কি করলে? একটা গরু কিনলা। গরু কিনা তাকে কি দিলা? লিজ দিলা। সেই গরুটা পালবে, এবং গরুর যে বাচ্চা হবে, ঠিক আছে, বাচ্চা হওয়ার পরে গরু দুধ হবে, সে তো প্রতিদিন তোমাকে দুধ দেবে।
ঠিক আছে। তে তুমি কিন্তু বিনা টাকায় দুধ পাইতেছো, তার কাজ কি, সে গরুকে পালবে, ঠিক আছে, সব কিছুই করবে, ঠিক আছে, কিন্তু দুধটা তুমি খাবা, ঠিক আছে, এরকম বিষয় আর কি, ঠিক আছে। তো লিজ দেওয়া আর কি। তো আমি এমন দেখলাম যে হাম্বা, হাম্বা মানে কি গরু না। তো যেহেতু লিজের কথাটা আছে, শ্রীলঙ্কার সাথে চীনের একটা লিজের ব্যাপার স্যাপার আছে 99 বছরের জন্য, এটা কোনটা হবে, হাম্বান টোটো হবে, ঠিক আছে। ওকে, তারপর আসলে কালাপানি। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? এটা হবে হলো ভারত এবং নেপাল। খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। আমি এটা বলি, 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে, যে কালাপানি। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? ভারত এবং নেপাল। তারপর আসলে দেখো সুয়েজ খাল কোন বছর চালু হয়? সুয়েজ খাল, ঠিক আছে, এটা দেখো, কই গেল অ্যান্সার, কই গেল, 4 নাম্বার, এটা হবে 1969 সাল, ঠিক আছে। শালগুলা আমি আমি প্রেফার করবো শালগুলা একটু কম মনে রাখার জন্য, কারণ শাল তো না এমনি মনে রাখতে পারবো না। শালযুক্ত যত এমসিকিউ আছে সেগুলো একটু স্কিপ করা ট্রাই করবা, মনে রাখলে ভালো, না মনে রাখতে দরকার নাই, কারণ শাল এত শাল পড়তে গেলে এমনি গুলাই ফেলবা, ঠিক আছে। ওকে, তারপরে দেখো কি বলছে, যে সুয়েজ খাল কোন বছর চালু হয়? 1969, একই একই ডেট, এটাও একই ডেটের একই ডেট, যাই হোক। তারপর দেখো বলছে কি ডমিনো, ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? ঠিক আছে, ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া হবে, হ্যাঁ। ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য? এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়া। তারপর আসো 7 নাম্বার, যে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের প্রথম নৌবহরের সদর দপ্তর কোনটি? প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর, ঠিক আছে, তাহলে কত নাম্বার? সপ্তম। এটা হবে তোমার হলো ইউকোসুক, ইউকোসুক হবে, হ্যাঁ। প্রশান্ত মহাসাগর যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে, এটার নাম হলো ইউকোসুক। তারপর দেখো বলছে মংডু কোন দুটি দেশের মধ্যে, এটা কিন্তু একটু আগে পড়ছি আমরা, কি হবে, বাংলাদেশ এবং মিয়ানমার, তা হবে না, বাংলাদেশ এবং মিয়ানমার। মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? বাংলাদেশ এবং মিয়ানমার, হ্যাঁ। তারপর দেখো বলছে জাপান ও রাশিয়ার মধ্যে বৃহত্তম এলাকার নাম কি? জাপান এবং রাশিয়া, কি হবে এটা? হুম, এটা হবে কুরিল দ্বীপপুঞ্জ। জাপান এবং রাশিয়া, জাপান এবং রাশিয়ার মধ্যকার বৃহত্তম দ্বীপটি হলো কি? কুরিল দ্বীপপুঞ্জ, ঠিক আছে। ওকে, এটা একটু মনে রাখো, এটা আমরা অলরেডি পড়ে আসছি, আবার আসছি এখানে, কুরিল দ্বীপপুঞ্জ, ঠিক আছে। তো দেখো সুয়েজ খাল কোন সাগরকে সংযুক্ত করে? ঠিক আছে, সুয়েজ খাল কোন সাগরকে সংযুক্ত করে? এটা হলো ভূমধ্যসাগর এবং লোহিত সাগর, ভূমধ্যসাগর এবং লোহিত সাগর। তারপরে দেখো দেখো সুয়েজ খাল নিয়ে কিন্তু আমরা দুইটা এমসিকিউ বললাম, 3টে এমসিকিউ বললাম, তাই না? দেখো এখানেও সুয়েজ খাল, তারপর দেখো এখানেও সুয়েজ খাল কবে চালু হয়, আবার এখানেও দেখো সুয়েজ খাল বলছে, ও একই প্রশ্ন দুবার আসছে এখানে। যাই হোক, সুয়েজ খাল, তো সুয়েজ খাল কিন্তু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, আমরা একটু পড়ো সুয়েজ খালটা। তারপর দেখো বলছে পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? ঠিক আছে, পানামা খাল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। চার্জ নাই, দেখো পানামা খাল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হবে তোমার আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর, পানামা খাল। আমরা এটা অলরেডি পড়ে আসলাম, তাই না, পানামা খাল, হ্যাঁ পানামা খাল, তাই না, পানামা খাল পড়ছিলাম আমরা, পানামা খাল। যাই হোক, আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত আর কি পানামা খাল, ঠিক আছে। তারপর দেখো বলছে কি পানামা খাল, একটা জানি কি পড়ছিলাম, পানামা খাল, আচ্ছা দাঁড়াও দেখি তো আমরা কি পড়ছিলাম, মনে পড়তেছে না, পানামা খাল, কই বললাম, পানামা খাল, আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগর যুক্ত করে, এটি পৃথিবীর গভীরতম খাল। ও ঠিক আছে, এটা তো পড়ছিলাম, তাই না, হ্যাঁ তাই তো বলি, পড়ে আসছিলাম এটা। যাই হোক, পানামা খাল আটলান্টিক প্রশান্ত মহাসাগরকে যুক্ত করে, এখন দুইবার আসলে বিশেষ 25 এবং 23 দুইবার আসছে, হ্যাঁ। ওকে, তারপর আসো কি, দেখো যে লাইন অফ কন্ট্রোল খুব ইম্পর্টেন্ট, পড়ে আসছে কিন্তু, বলো তো এটা কি হবে অ্যান্সার, তোমরা কমেন্ট করো। যে লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা? লাইন অফ কন্ট্রোল, তোমরা কমেন্ট করো, এটা কি হবে? এটা হবে ভারত এবং পাকিস্তান, ভারত এবং পাকিস্তান, ঠিক আছে, ভারত এবং পাকিস্তান, কারণ কি এখানে চ নাই, চ নাই, ঠিক আছে, চ যদি থাকতো তাহলে কি হতো? ভারত এবং চীন হইতো। লাইন অফ চ নাই, মাঝখানে চ থাকলেই চীন হইতো, তাই না। তারপর দেখো ম্যাকমোহন লাইন, ম্যাকমোহন লাইন, ম্যাক কি? ম্যাক ছিল চীনের বন্ধু, আর মোহন ছিল ভারতের বন্ধু, তাই বলছিলাম না, ম্যাক ছিল কি চীন দেশের বন্ধু, মোহন ছিল কি ভারতের বন্ধু। তাহলে ম্যাকমোহন লাইন কোন দেশ সীমা নির্ধারণ করে? ভারত এবং চীন, তাই না। এভাবে কিন্তু পড়ছিলাম আমরা, দেখো ইজি মনে রাখা। তারপর কি 15 নাম্বারে আসি, দেখো কি বলছে, ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? এটা কি হবে? ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী? ওইটা প্রণালীর প্রশ্ন আমি যদিও দিই নাই, ঠিক আছে, কিন্তু এটা একটু মনে রাখো, এটা একটু মনে রাখো, হ্যাঁ, এটা একটু মুখস্থ করো, ঠিক আছে। প্রণালীর টপিকটা আমি দিই নাই এখানে, কারণ প্রণালী আমি লেস ইম্পর্টেন্ট মনে করছি।
ঠিক আছে, এটা হবে হলো তোমার জিব্রাল্টার। জিব্রাল্টার, হ্যাঁ, এটা একটু মনে রাখো। তো 16 নম্বর কি বলছে দেখো, আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী, এটাও একটু মনে রাখো। ঠিক আছে, কারণ প্রণালী আমি দেই নাই, কারণ প্রণালী আমার কাছে মনে হয়েছে লেস ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। আর সম্ভাবনা নাই, কিন্তু বিসিএস যেগুলো আসছে এগুলো ফটো, বিসিএস যেগুলো আসছে এগুলো একটু করা লাগবে আমাদের, হ্যাঁ। তাহলে কি আমেরিকা এবং এশিয়া, আমেরিকা এবং এশিয়াকে পৃথক করেছে কোনটা? এটা হবে তোমার বেরিং। যাই হোক, তারপর আসো 17। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল কত সালে? এটা লেস ইম্পর্টেন্ট যেহেতু সাল, এটা হবে 1956। ঠিক আছে, তারপরে মনে রাখো যদি মনে রাখতে পারো। ঠিক আছে, তারপর আসো দেখো আকাবা। ঠিক আছে, আকাবা। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? কি হবে এটা বলো তো? আকাবা, আকাবা হলো জর্ডান। ঠিক আছে, জর্ডান। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? জর্ডান। জর্ডানের সমুদ্র বন্দর আকাবা। ঠিক আছে, জর্ডানের হলো আকাবা। ঠিক আছে, তারপর দেখো এডেন কোন দেশের সমুদ্র বন্দর? এডেন কি হবে? এডেন হবে ইয়েমেনের। এডেন হবে কোন দেশের সমুদ্র বন্দর? ইয়েমেনের। তারপর দেখো ওডারনিচ নদী। ওডারনিচ নদী। ঠিক আছে, ওডারনিচ নদী এটা কি? এটা হলো পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা নির্ধারক নদী, হ্যাঁ, ওডারনিচ নদী। তো যাই হোক, এডেন সমুদ্র বন্দর কোন দেশের? ইয়েমেনের। আর আকাবা কোন দেশের? জর্ডানের। এই দুইটা একটু পড়ো, এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ। যদি এই দুইটা আমি যেটা বললাম যে বিসিএস এর প্রশ্ন অনেকগুলো তোমরা পাবা না, যেটা আমরা আগে পড়ে আসবো। অনেকে এরকম মনে করে যে আগে যা পড়ছো ওর ভিতরে বিসিএস কমন করবে না, ওইটা পড়বো অন্য কোনো বইয়ে, কিন্তু এখানে আমি দিই না এই কারণেই, কারণ আমি আসলে এখানে অনেক আরো অন্যান্য, তোমরা যখন ইন্টারন্যাশনাল অন্যান্য যে বইগুলো পড়বা দেখো অনেক ইন্টারন্যাশনাল আরো বেশি। আমি ভাই অনেক ট্রাই করছি ছোট করে আনার জন্য, অনেক কম দিছি, অনেক কম লেখাইছি। ঠিক আছে, যত যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কারণ এই শেষ মুহূর্তে এসে তোমাদের বলছে যে আন্তর্জাতিক আছে, এখন অত কিছু পড়া সম্ভব না, মনে রাখা সম্ভব না। তো আমরা যতটুকু করবো ইনশাল্লাহ, আমি আশা করি এর ভিতর থেকে সর্বোচ্চ কমন আসবে। ঠিক আছে, ওকে, যাই হোক, আহ, এতটুকুই পড়লাম। ঠিক আছে, আমরা আগামীকাল জাতিসংঘ পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, তো বলো যতটুকু বলো এর ভিতরে কার কোনো সমস্যা আছে কিনা? ঠিক আছে, আর আমি ক্লাস একটু পরে ইউটিউবে আপলোড করে দিব, রেকর্ডেড ক্লাসের লিঙ্কও দিয়ে দিব, তোমরা চাইলে এটা রেকর্ডও করে নিতে পারবা, হ্যাঁ, যে কোনো টাইমে সমস্যা নেই। আর আমি ক্লাস লাইভটাও দিয়ে দিব। ঠিক আছে, ওকে, কারণ কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানাও, ক্লিয়ার কিনা সব টপিক। আচ্ছা ঠিক আছে, যেহেতু বলতেছো ক্লিয়ার, ঠিক আছে তাহলে, এই তো। আর আজকে কিন্তু পরীক্ষা হবে, আজকে ইংরেজি পরীক্ষাটা হবে, হ্যাঁ। তোমাদের মুখস্থ বিদ্যার যে টপিকটা আছে এটার উপর পরীক্ষা আজকে মনে হয় সম্ভবত ডি পর্যন্ত মনে হয়েছিল, তাই না? আজকে মনে হয় ইর ওপরে